ধরুন আপনি রাত 1:30 বা 1:45 সময় দক্ষিণ কলকাতার নির্জন একটি ফ্ল্যাটে একা বসে আছেন, সাদা গেঞ্জি এবং পায়জামা পরে। আপনি পুরো বাড়িতে একা, কিন্তু কানের কাছে আপনি ফিসফিস করে কিছু কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছেন। কাউকে দেখতে কিন্তু পাচ্ছেন না। হঠাৎ সেই ফিসফিসানিগুলো বেড়ে যেতে থাকে এবং আপনি চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকেন, মুক্তি চাই, মুক্তি চাই। আচ্ছা, যে সকল পরলৌকিক জীব দুই দুনিয়ার মাঝখানে ফেঁসে আছে, যাদের আপাতভাবে মুক্তি ঘটেনি, তারা চেষ্টা করে চলেছে আপনার সাথে যোগাযোগ করার, আপনার অ্যাটেনশন সিক করার, কিন্তু বারে বারে যদি তারা ব্যর্থ হয়, তখন প্রবল জিজ্ঞাসা এবং ক্রোধে যদি তারা কিছু করে বসে। এই সব কিছুরই উত্তর থাকছে আজকের ঘোষলি কল রেকর্ডিংয়ে, শুধুমাত্র কিউরিওফাইটে। আর একটা জিনিস একটু চিন্তা করে দেখুন, আমরা অনেক ক্ষেত্রেই অনেকের সাথে কথা বলে থাকি, আদৌ কি তারা জীবিত? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। কিউরিওফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কোথা থেকে শুনছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম ভৌতিক ঘটনা, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে, তাহলে আমাকে ইমেল করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো নবঙ্কুর বাবু, কেমন আছেন? এই চলছে ভাই কৌস্তভ, তুমি কেমন আছো? চলছে দাদা, ভালো আছি। তো হ্যাঁ, বলো। বিষয়টা যেটা হচ্ছে যে আপনার সাথে তো রিসেন্টলি কথাবার্তা হলো, যোগাযোগ হলো, আর আপনার বিষয়টা না বেশ ইন্টারেস্টিং লেগেছে। মানে আপনি আপনার এক অগ্রজ মানে সিনিয়রের থেকে একটা মন্ত্র পান, আমি যদি খুব ভুল না করি, সেটা ইউজ করেন, এবং সেটা ইউজ করার পর এমন কিছু ঘটনা ঘটেছে আপনি ক্লেম করেছেন যে যারা যারা প্যারানর্মাল বা অতি প্রাকৃতিক যে বিষয়টা রয়েছে, যারা বিশ্বাস করে না, তারাও হয়তো একটা জায়গাতে গিয়ে বিশ্বাস করতে বাধ্য হবে যে এরকম টাইপের ব্যাপার হয়। ইভেন আপনি নিজের ছেলের যে ব্যাপারটা বলছিলেন না, যে ঘটনাটা বলছিলেন আমাকে, আমার না সত্যি কথা বলতে খুবই ক্রিপি লেগেছে। মানে এরকম টাইপের ঘটনা যে আমাদের কলকাতার বুকে ঘটেছে, মানে সেটা জানাটাও এক প্রকারের শিহরণ জাগাচ্ছে। আমি বেশি কিছু বলছি না দাদা, আপনার থেকে ডিটেলসে এখন জানতে চাই যে কি ঘটনা ঘটেছে, কিভাবে এইসবের শুরু হলো। আপনি একটু শুরু থেকে শুরু করুন, কি ঘটেছিল নবাঙ্কুর দা। দেখো কৌস্তভ, একটা সামান্য মন্ত্র একটা মানুষের জীবনে কি বিভীষিকা নিয়ে আসতে পারে, আজকের ঘটনা কিন্তু সেটা নিয়ে। আচ্ছা আচ্ছা, মূল ঘটনা যাবার আগে কিউরিফায়ার সমস্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানাই এবং অবশ্যই ধন্যবাদ জানাই তোমাকে আমাকে অপরচুনিটি দেবার জন্য। ধন্যবাদ। এবার মূল ঘটনায় আসি। আমরা থাকতাম হাজরায়, মানে ছোটবেলা বা বড়বেলার বেশ খানিকটা কেটেছে হাজরায়। আচ্ছা আচ্ছা। তো আমার মা, বাবা, দিদি, আমরা দুই ভাই এবং আমার জ্যাঠামশাই, এই নিয়ে ছিল আমাদের সংসার। ঠিক আছে। আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড ছিল, ওনার নাম ছিল রবিবাবু। ওকে। রবিবাবু আসতেন আমার জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করতে, এবং আমার থেকে এই 12 বছরের সিনিয়র ছিলেন। রবিবাবুর অনেক ব্যাপারে অনেক জ্ঞান ছিল, মানে অনেক ব্যাপার, অনেক পাণ্ডিত্য ছিল। ট্যাক্সেশন, ইনভেস্টমেন্ট, লাইসেন্স, লিগ্যাল ব্যাপার, কেরিয়ার কাউন্সিলিং। তো এত গুণী মানুষের সঙ্গে মানে মাঝে মধ্যে আমি ওনার বাড়িতে যেতাম আর কি। হ্যাঁ, আমার নিজের স্বার্থেই যেতাম। এইভাবে করতে করতে রবিবাবুর সঙ্গে আমার হৃদ্যতা হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তো এবার মূল ঘটনায় আসে। হ্যাঁ, ওটা ছিল 2013 সালের জানুয়ারি মাস। আমি রবিবাবুর বাড়িতে গেছি। অ্যাজ ইউজুয়াল রবিবার বৈঠকখানায়, রবিবার শোয়ার ঘরে আমাদের
বেসিক্যালি আড্ডাটা হতো। উনি খাটের উপর বসে থাকতেন, আমি সামনের চেয়ারে বসে থাকতাম, ঠিক আছে? আমাদের আড্ডা বলা আলোচনা হোক সেরকম ভাবেই করতো। আমি একটা আমাদের কোম্পানির লিগ্যাল ব্যাপার নিয়ে ওনার সঙ্গে ডিসকাশন করতে গেছিলাম। আচ্ছা আচ্ছা। হঠাৎ ওনার ঘরে একটা পচা দুর্গন্ধ এসে ঢুকলো। দুর্গন্ধটা কিরকম আমি তোমায় বলবো, একটা মরা কোনো পশু যদি অনেকদিন ধরে রাস্তায় ফেলে দেওয়া হয় না, যেমন পচা একটা গন্ধ বেরোয়, ঠিক সেরকম একটা গন্ধ আমার নাকে এলো। আর গন্ধটা আরেকটা বিশেষত্ব ছিল এই, যে গন্ধটা যেন মনে হলো ঘরের মধ্যে ঢুকে এলো, বুঝলে? মানে বাইরে থেকে ঢুকে এলো। কিরকম ব্যাপারটা বলি, ধরো একটা লোক পারফিউম মেখে ঘরের মধ্যে ঢুকলো, তখন যে সেন্সেশনটা হয় ঠিক সেরকম সেন্সেশনটা হলো। আচ্ছা আচ্ছা। আমি এরকম নাক শীত করছি দেখে রবিবাবু একটা স্মিত হাসে চোখটা বন্ধ করলেন, কি সব বিড়বিড় করলেন, বিড়বিড় করে একটা মন্ত্র আচরণ করলেন, তারপরে হাত দিয়ে কিছু একটা করলেন, বুঝলে? একটা জেস্টারের মতো করলেন, করার সাথে সাথে গন্ধটা চলে গেল। এইখানে বলে রাখা ভালো কৌস্তব, জানলা দরজা খোলা ছিল, ফ্যান চলছিল, ততক্ষণে গন্ধটা যায়নি। এই ক্রিয়াটা করার পর গন্ধটা উধাও হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আমি একটু অবাকই হলাম, স্বাভাবিক, কারণ যেটা ফ্যানে যাচ্ছে না, খোলা জানলে যাচ্ছে না, ওটা মন্ত্রোচ্চারণে চলে গেল। তা উনি আমার অবাক হওয়া দেখে বললেন, কিরে কি অবাক হয়ে গেছে? আমি বললাম, একদম অবাক হয়ে গেছি। তখন বললো, তুমি কি জানতে চাও ওটা কিভাবে হয়েছে? আমি বললাম, ইয়েস, জানতে চাই। তুমি কি দীক্ষিত? আমি বললাম, হ্যাঁ আমি দীক্ষিত। তুমি কোথায় দীক্ষা নিয়েছি? আমার রামকৃষ্ণ মিশনে আমি দীক্ষা নিয়েছি। বলে, তাহলে ভালোই হলো, তোমাকে আমি ছোট্ট ক্রিয়ার মন্ত্র শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু তোমাকে একটা কথা বলে দিই, এই মন্ত্র কিন্তু তুমি কাউকে দিতে পারবে না। এই মন্ত্রটা শুধুমাত্র তোমার, কারণ মন্ত্র দেবার ক্ষমতা তোমার মধ্যে নেই। এটা হচ্ছে এক। দুই, তুমি যখন এই ক্রিয়াটা করবে, মানে এই গন্ধটা তাড়ানোর ক্রিয়াটা করবে, তখন যেন তোমার সামনে কেউ না থাকে। আচ্ছা। আর 3 নম্বর, উনি বললেন যে তুমি কিন্তু এটা কাউকে শেখাতে যাবে না, কেউ এটা জানবে না, ঠিক আছে? উনি তখন কি করলেন? আমি বললাম, ঠিক আছে। উনি তখন কি করলেন? উনি আমার সামনে এলেন, আমার মাথায় হাত রাখলেন, লেখে বিড়বিড় করে কি একটা বললেন, তারপর একটা মন্ত্র বললেন। মন্ত্রটা বলে আমাকে বললেন, তুমি 3 বার এই মন্ত্রটা বলো তো। আমি 3 বার মন্ত্রটা বললাম। তারপর একটা ক্রিয়া উনি দেখালেন, হাত দিয়ে একটা ক্রিয়া করলেন, আমাকে বললেন সেটা আমার ওনাকে করে দেখাতে। ওনাকে করে দেখালাম। তারপর উনি আমাকে বললেন, প্রথমটা হচ্ছে মন্ত্র, দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়া, এই দুটো পরপর করবে, করলে দেখবে গন্ধটা চলে যাবে। আমি শুনলাম, আমার পুরো ব্যাপারটা আমি একদমই কনভিন্সড হলাম না। আই ওয়াজ নট কনভিন্সড, ঠিক আছে? বিশ্বাস হয়নি ব্যাপারটা। একদম বিশ্বাস হলো না। বললাম, চলো ঠিক আছে। বাড়িতে গেলাম। বাড়িতে যাবার পর নেক্সট 2-3 মাস আমি আমার বাড়িতে যখন গন্ধ হলো, এরকম ধরনের কোনো ইনস্ট্যান্স হলো যে খুব গন্ধ হচ্ছে, আমি এই মন্ত্রোচ্চারণ করে ক্রিয়া করে দেখলাম গন্ধ যাচ্ছে না, ঠিক আছে? আমার একটা আত্মীয়ের বাড়িতেও করে দেখলাম, গন্ধ যাচ্ছে না। আমার তখন মনে হলো এই পুরো ব্যাপারটাই বোধহয় হাস্যকর একটা ব্যাপার, মানে যেটা ঘটছে এটার মধ্যে মানে আমার মনে হলো না কিছু আছে বলে। একবার কি হলো, একটা ঘটনা ঘটলো যেটা আমাকে একদম পুরো নাড়িয়ে দিল। সেটা হলো, যেটা ঘটলো কয়েকদিন পর, এই যে অবিশ্বাসের মধ্যে এই ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে 1 মে 2013। কি হলো, 1 মে ইজ এ হলিডে। তো আমি হিন্দুস্তান পার্কে আমার এক বন্ধুর বাড়িতে আড্ডা দিতে যাই আর কি, ছুটির দিন হলে ওখানে আড্ডা দিতে যাই। তো 1 মে 2013 ওর বাড়িতে আড্ডা দিতে গেছি, এবং আমার ইউজুয়ালি ওর শোবার ঘরে আড্ডাটা দিতাম আর কি, হ্যাঁ। তো 1 মে তে ওনার বাড়িতে গেছি। বাড়িতে ওর ফ্ল্যাটটা একটু বলে দিই, ওর ফ্ল্যাটটা কিরকম, লিফটটা খুললেই ওর ফ্ল্যাটের দরজা। আচ্ছা। ফ্ল্যাটের দরজা খুলে তুমি যেই ঢুকবে একটা ড্রয়িং কাম ডাইনিং রুম, তারপরেই হাতের ডান দিকে ওর শোবার ঘর, ঠিক আছে? এবার শোবার ঘরে একটা দরজা, মাঝখানে একটা তক্তপোষ, হ্যাঁ,
ওনার সঙ্গে একটা সাইড টেবিল আর একটা জানলা, ঠিক আছে। আমি ওর ঘরে যেই ঢুকলাম দেখলাম একটা প্রচন্ড বিচ্ছিরি গন্ধ আসছে, একদম পুঁতি গন্ধের মতো, যেটা রবিবাবুর ঘরে আসছিল, মানে ওই মাংস পচা গন্ধটা। ওই মাংস পচা গন্ধ। আচ্ছা আচ্ছা। তো বললাম আমি ছিটকে বেরিয়ে এলাম। ও তখন বাথরুমে ছিল আমি যখন এসেছিলাম ওর ঘরে। হ্যাঁ, আমি যেই বেরিয়ে এলাম ও তখন বাথরুম থেকে বেরিয়ে এলো। আমি কিরে কি ব্যাপার, তোর ঘরের মতো প্রচন্ড বিচ্ছিরি গন্ধ করছে, কি ব্যাপার? ও বললো আরে এই গন্ধটা কিছুক্ষণ আগে এসে গন্ধটা ছিল না। ও যেই আমাকে কিছুক্ষণ আগে কথাটা বললো না, তখনই আমার মনে হলো চলো ওই যে মন্ত্রোচ্চারণ, যে ক্রিয়াটা আমি শিখেছিলাম সেটা আবার করে দেখি। আচ্ছা আচ্ছা। আমি তারপর ওকে বললাম তুই আমায় 5 সেকেন্ড দে তো, আমি দেখি একটা জিনিস করবো, গন্ধটাকে তাড়িয়ে দেবো। বললাম আরে জানলাটা খুলে দে না, চলে যাবো। তুই আমায় 5 সেকেন্ড দে না। লোকে ঘর থেকে বার করলাম, ঘরটা বন্ধ করলাম, এসি ছিল, গরমকাল এসি চলছিল, এসিটা বন্ধ করলাম, বন্ধ করে আমি এই ছোট্ট ক্রিয়াটা করলাম, নিমিষে গন্ধটা চলে গেল। এবার তোমাকে বলি কৌস্তব, গন্ধটা আমি অবাক হয়ে গেছি তখন। আমি মানে এরকম একটা গন্ধ চট করে চলে গেল, আমি বললাম কি করে সম্ভব, সমস্ত বন্ধ, জানলা বন্ধ, তারপরে দরজা বন্ধ, গন্ধটা গেল কোথায়, কিভাবে গেল? আর এটা যখন ভাবছি আমি দেখছি আমার চারিদিকে, আমার মাথার চারিদিকে একটা কিছু বনবন করে ঘুরছে। একটা বাদুড় যদি ঘরের মধ্যে আটকে পড়লে যেরকম ঘোরে না, ঠিক সেরকম ভাবে সামথিং ইজ রোটেটিং অ্যারাউন্ড মি, আমার চারিদিকে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। সেটা ঘুরতে ঘুরতে আমি চোখে দেখতে পাচ্ছি না, সেটা চোখে দেখতে পাচ্ছি না। সেটা কিছুক্ষণ ঘোরার পর দুম করে ওই, এটা বেসিক্যালি অ্যালুমিনিয়ামের যে এগুলো থাকে না, ওই যে স্লাইডিং যে উইন্ডোজ গুলো থাকে, ওর ঘরে এরকম একটা উইন্ডো ছিল আর কি, ওই অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডোটা চট করে ঠেলে দিয়ে বাইরে বেরিয়ে গেল হুট করে। মানে আমি একটু অবাকই হয়ে গেলাম। চোখের সামনে ঘটনাটা ঘটলো, আই ওয়াজ অ্যাবসলিউটলি স্টান্ড। ওরকম জানলাগুলো তো মানে হাওয়া দিলেও খোলাটা সম্ভব নয়। ওরকম একটা জানলা যেটা হাওয়া দিয়েও খোলা সম্ভব না, সেটা এই ঘটনা আমার চোখের সামনে, ভেতর থেকে কি একটা জিনিস ঘুরতে ঘুরতে খুলে দিয়ে বেরিয়ে চলে গেল। আমি একটু অবাকই হয়ে গেলাম, আই ওয়াজ অ্যাবসলিউটলি স্টান্ড। ঠিক আছে, আমি তারপরে আর বন্ধু ঘরে ঢুকে বললে আরে জানলাটা তো খোলা, তুই জানলা খুলে এই গন্ধটা কি বার করে দিয়েছিস? আমি বললাম হ্যাঁ সেটাই করেছি। আমি ওকে পুরো ব্যাপারটা জানালাম না। আচ্ছা আচ্ছা। কিন্তু এই পুরো ঘটনাটা আমি বেশ অবাকই হলাম। তো আমি ভাবলাম একবার রবিবাবুর কাছে যাওয়া যাক। রবিবাবুর কাছে গিয়ে পুরো ঘটনাটা বললাম। তা রবিবাবু হেসে বললেন তোকে একটা ঘটনা বলছি শোন। উনি বললেন যে 19বিংশ শতাব্দীর প্রায় শেষের দিকে রামকৃষ্ণদেব একবার ওনার নিজের ঘরে বসে আছেন, ভক্তদের নিয়ে হঠাৎ একটা পুঁতি গন্ধ বেরো, লাশ পোড়া পচা লাশের যে গন্ধগুলো হয় না, সেরকম একটা গন্ধ হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকলো। তো একজন ভক্ত উনাকে জিজ্ঞেস করলেন যে ঠাকুর মনে হয় কোনো লাশ এতে নদীতে ভেসে এসছে, সেই জন্য গন্ধটা গঙ্গাতে ভেসে এসছে আর কি। তো ঠাকুর একটু হাসলেন, এসে বললেন দাদা গন্ধটা আমি তাড়িয়ে দিচ্ছি। বলে নিমিষে চোখ বন্ধ করে গিয়ে একটা করলেন, গন্ধটা চলে গেল। তখন ঠাকুর বলল, সবাই বলল ঠাকুর এটা কি করলেন? ঠাকুর বললেন এই একটা প্রেত এসেছিল, আমার কাছে মুক্তি চাইছিল, আমি মুক্তি দিয়ে দিলাম। দুটো প্রেত দাঁড়িয়ে ছিল। ভক্তরা সবাই বেশ অবাকই হয়ে গেল। এই বলে রবিবাবু থামলেন। আমি রবিবাবুকে বললাম রবিবাবু তাহলে কি আপনি বলতেই চাইছেন আমি কোনো প্রেতকে মুক্তি দিয়েছি? বলে হ্যাঁ, আমার কাছে প্রেত, এরকম ধরনের প্রেত মাঝে মধ্যেই আসে, আমি ওদের মুক্তি দিয়ে দিই, আমি ওদের গতি করে দিই। আচ্ছা, আমি পুরো ব্যাপারটা আমার কাছে একটা হোক্সের মতো মনে হলো। না কি বলছে, একটা গন্ধ যাবে তাড়িয়ে প্রেত মুক্তি ফুক্তি বলছে। আমি না খুব একটা কনভিন্সড হলাম না পুরো ব্যাপারটায়, তাও কনভিন্সড হইনি। হ্যাঁ, তারপরে ফিরে এলাম বাড়িতে ফিরে এসে যে তারপরের কয়েক মাস যখনই গন্ধের কোনো সম্ভাবনা দেখেছি, আমি এই ক্রিয়াটা করার চেষ্টা করেছি।
আমি তোমায় বলি কৌস্তব, 10 বারের মধ্যে 3 বার কিন্তু আমি সফল হয়েছি এই ক্রিয়াটা করে। আর যখন সফল হয়েছি, গন্ধটা কিভাবে গেল তার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে পাইনি। কেন? কারণ যখনই করেছি গন্ধটা, ধরা যাক এই যে তোমাকে আমার বন্ধুর বাড়িতে বললাম যে দরজা জানলা পুরো বন্ধ, গন্ধটা যাওয়ার কোনো উপায় নেই, এরকম একটা ঘটনা, বা দরজা জানলা পুরো খোলা, চারিদিকে হাওয়া খুলে বেড়াচ্ছে, গন্ধটা কিছুতেই যাচ্ছে না, কিন্তু এটা ক্রিয়ার সাথে সাথে গন্ধটা চলে গেল। এই দুটো ক্ষেত্রে এই ব্যাপারটা অবাক না? কারণ গন্ধটা যাবে কোথা দিয়ে? গন্ধটা যাবার একটা সায়েন্টিফিক এ তো থাকবে, যেটা একটা ক্রস ভেন্টিলেশন হচ্ছে, গন্ধটা বেরিয়ে চলে গেল। এক্স্যাক্টলি। বা আমি একটা জানলা খুললাম, গন্ধটা বেরিয়ে চলে গেল। আই ডিড সামথিং ফিজিক্যালি, গন্ধটা গেল, কিন্তু আমি একটা মন্ত্র উচ্চারণ করে গন্ধটাকে তাড়িয়ে দিচ্ছি। দ্যাট ওয়াজ স্টার্টলিং ফর মি। ঠিক আছে, ওই 3-4বার যে ঘটনাটা ঘটলো, আমি বেশ অবাকই হলাম। তো যাই হোক, একটা কথা বলি, আপনি প্রথম দিকে যখন ফার্স্টের 2-3 মাস চেষ্টা করেছিলেন তখন যায়নি ব্যাপারটা, হ্যাঁ, কিন্তু বন্ধুর বাড়িতে গিয়ে এই ব্যাপারটাতে প্রথমবার আপনি সাকসেস পেলেন, গন্ধ তাড়ানোর যে ব্যাপারটা। এরকম কি হতে পারে যে প্রথম দিকে যে গন্ধগুলো তাড়াবার চেষ্টা করছিলেন সেইগুলো নর্মাল কোনো গন্ধ, সেটা হয়তো প্রেত জনিত কোনো গন্ধ নয়, বা আমারও পরের দিকে এটা আমি আসবো, তুমি বুঝতে পারবে যখন সত্যিকারের মানে হরিফিক ঘটনাগুলো আমার জীবনে শুরু হবে, তখন তুমি বুঝতে পারবে। তুমি যেটা বললে সেটা একদম ঠিক আর কি। মানে ওই যে গন্ধগুলো ছিল সেটা বেসিক্যালি ফর সাম মেইন রিজন, সত্যি সত্যি কোনো একটা গন্ধের জন্য হয়েছিল। এর মধ্যে প্রেত জনিত কোনো ব্যাপার সত্যি সত্যি ছিল না। হ্যাঁ, কিন্তু সেই জন্য হয়েছিল। আমি পরে এই ব্যাপারটা আরো ডিটেলে যাবো, তখন তুমি বুঝতে পারবে ব্যাপারটা। মানে আমি ব্যাপারে যখন হয়েছে তখন আপনি হয়তো সাকসেসফুল হয়েছে, তখন আমি সাকসেসফুল হয়েছি। এটা আমি পরের দিকে ভালোভাবে রিয়েলাইজ করেছি। আমি উইথ মাই লাইফ আমি রিয়েলাইজ করেছি আর কি। মানে জীবন সংশয় হয়েছিল। এবং আমি তোমাকে বলছি এবার আস্তে আস্তে ঘটনার দিকে আমি যাব। ওকে ওকে ওকে। এরপরে কি হয় দাদা? এরপরে 2014 সাল, ঠিক আছে, 2014 সাল থেকে না আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যেটার কোনো এক্সপ্লেনেশন নেই। বলি তাহলে কিভাবে। আমি অফিসে একদিন বসে আছি, আমার অফিসের কেবিনটা আমি তোমায় বলে দিই, অফিসের কেবিনের দরজা আছে, এবং আমার বাঁদিকে আমার ঘরে যে টেবিলটা আছে না, সেই টেবিলটা আমার দেয়াল জুড়ে, মানে একটা টেবিল কন্টিনিউয়াস টেবিল হলে যেরকম হয়, একদিকে পার্টিশন, আর টেবিলটা আর কি পুরো দেয়াল জুড়ে একটা টেবিল আর কি, মানে 3টে সাইড ধরে একটা টেবিল। মানে এক সাইডে আমার রাখা আছে, ল্যাপটপ রাখা আছে, এক সাইডে আমার ফাইলস রাখা আছে। মানে আমি আমার চেয়ার নিয়ে আমি যেখানে খুশি যেতে পারি। যখনই আমার কোনো কাজ হবে, আমি হয় ল্যাপটপে কাজ করছি, নয় ফাইল দেখছি, ইট বিকামস ভেরি ইজি ফর মি। হ্যাঁ, তো আমি একদিন সকালবেলা কাজ করতে করতে, ল্যাপটপে কাজ করতে করতে, হঠাৎ মনে হলো ফাইলের একটা কি ব্যাপার আছে, ফাইলটা দেখি বলে আমি ফাইল দেখছি। আমার মনে হলো দরজাটা খুলে গেল, আমার কেবিনের দরজা খুলে কেউ ভেতরে ঢুকলো। ইউজুয়ালি আমার চাপরাশি ঢুকে কোনো কিছু আমার টেবিলে রেখে দিয়ে চলে যায়। আমি ঘুরে দেখলাম ঘরে কেউ নেই। আচ্ছা আচ্ছা। আমি বললাম হয়তো আমার মনের ভুল হবে। এটা শুরু। তারপরে কি শুরু হলো, আমার দরজাটা তুম করে খুলে যেত, মানে কোনো কারণ নেই। মানে হঠাৎ করে দরজাটা খুলে গেল, বা দরজার মধ্যে কেউ নক করে চলে যাচ্ছে। ঠিক আছে, হঠাৎ করে আমার দরজাটা খুলে যাচ্ছে, আমার ফাইলগুলো দুরুম করে পড়ে গেল। ঠিক আছে, এরপরে ঘটনাটা ঘটতে শুরু করলো আমার ফ্ল্যাটে। মানে আপনি কাউকে চোখে দেখতে পেতেন না? আমি কাউকে কিছু চোখে দেখতে পেতাম না। এবারে ঘটনাটা ঘটতে শুরু করলো আমার ফ্ল্যাট। এবার ফ্ল্যাট সম্বন্ধে আমি একটা কথা বলে দিই। আমার রাজবেরিতে একটা ফ্ল্যাট আছে, এবং আমার স্ত্রী যেহেতু কেন্দ্রীয় সরকারি চাকরি করে, ও কলকাতার একটু বাইরে একটা জায়গায় কোয়ার্টারে থাকে। ঠিক আছে, তো আমি মাঝে মধ্যে কোয়ার্টারে থাকি, মাঝে মধ্যে ফ্ল্যাটে থাকি, কারণ ফ্ল্যাটটা খালি রাখা যায় না তো। এইবার ফ্ল্যাটে নতুন নতুন ব্যাপার শুরু হয়ে গেল, ফ্ল্যাটের মধ্যেও ঘটনা ঘটতে শুরু করলো।
মাঝে মধ্যে গভীর রাতের দিকে আমার কাচের জানলা কেউ নক করতো, আমার 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 দরজায় কেউ বেল বাজাতো। আমি রাতে খুলে যখন আমি প্রথমের দিকে দরজা খুলতাম, দেখতাম কেউ নেই, আই হলে চোখ রেখে দেখতাম কেউ নেই, বুঝতে পেরেছে? তারপরে আমার 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 খাটটাকে একটু ধর, আমি খাটের শুয়ে আছে, আর খাটটাকে একটু নাড়ি দিয়ে চলে গেল। ওকে, হ্যাঁ, দরজার মধ্যে আমার ব্যাপারটা হয়েছে, হ্যাঁ, খাটনার ব্যাপারটা আপনি সত্যি ফিল করেছেন? সত্যি ফিল করেছি, মানে খাটটাকেও নাড়িয়ে দিল, মানে ইটস লাইক এটা তো ঘটি দিয়ে চলে যাচ্ছে, খাটটা নাড়িয়ে দিচ্ছে, দরজা নক করছে, তারপরে মানে লোকে মানে না ছোটখাটো প্র্যাঙ্কস, একটা বাচ্চা ছেলে যেভাবে প্র্যাঙ্কস করে সেভাবে করে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপর কি হলো, আমি এই ঘটনা যখন বাড়তে শুরু করলো না, মানে এটা মাঝে মাঝেই ঘটছে আর কি, হ্যাঁ, তখন ওই রবিবাবুর কাছে গেলাম। রবিবাবু এই ব্যাপারটা নিয়ে খুব গম্ভীর হয়ে গেলেন। উনার কথা শুনে মনে হলো যেন ওনার কাছে না এই ব্যাপারটার কোনো সলিউশন নেই, যেন এই ব্যাপারটা ঘটবেই। উনি আমাকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি তো জব করো, তুমি জবটা বাড়িয়ে দাও, মানে আরো বেশি করে জব করো। ঠিক আছে, আমি জব করতে শুরু করলাম, জবটা বেশি করা শুরু করলাম, তাতেও দেখলাম কিছু হচ্ছে না, নাথিং ইজ হ্যাপনিং। ওই ঘটনা আরে বাড়তে শুরু করলো। এবার কি হলো, এবার আমাকে রাত্রির বেলা কেউ নাম ধরে ডাকতো, বুঝতে পেরেছো? আমি শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে, এরকম ধরনের ঘটনা ঘটতে শুরু করলো। রাত্রিবেলা ঘুমিয়ে আছি, কেউ আমার নাম ধরে 3 বার বা 4 বার করে ডাকলো। আই কুড হিয়ার ইট। আমার না রবিবাবুর উপর প্রচন্ড একটা রাগ হলো। এই ভদ্রলোকের কাছে মন্ত্র নেবার পর থেকে আমার এই একটার পর একটা ঘটনা ঘটছে। মানে ডাক্তার কি শুধু আপনি শুনতে পেতেন না আপনার আশেপাশে যারা ছিল তারাও শুনতে পেতেন? সেটা আমি সেটা কখনো করতে যাইনি, মানে ওরাও শুনেছে কিনা সেটা করতে যাইনি। তবে হ্যাঁ, ওরা বেল বাজানো রাত্রিবেলা, বেলের আমরা যে বেলটা বাজতো এটা ওরা শুনতে পেয়েছে। ওরা পাশের বাড়ির দিদি আমাকে বলতো, এত রাত্রি বেল বাজিয়ে কে এসেছিল? আমি বললাম, হ্যাঁ জানো তো, কোনো একটা বোধহয় কেউ একটা বাচ্চা হবে, রাত্রিবেলা বেল বাজিয়ে চলে গেছে। আমি ব্যাপারটাকে এড়িয়ে যেতাম, আমি কখনোই ব্যাপারটাকে মানে খুব বেশি এসকেলেট করতে যাইনি, কনফ্রন্ট করতে যাইনি। আচ্ছা, রবিবাবুর উপর রাগটা কেন হলো? রবিবাবুর রাগটা এই জন্য হলো, আমি দেখলাম এই মন্ত্রর ব্যাপারটা ঘটার পর থেকেই এই ঘটনাগুলো ঘটছে, এবং রবিবাবুর কাছে এখন গিয়ে আমি একটা সলিউশন চাইলাম, দেখলাম উনি একদম কোনো কিছু বলতে পারলেন না, খালি বললেন জবটা বাড়িয়ে দাও তাতেই কাজ হবে। তখন আমার মনে হলো উনি আমার এমন একটা জিনিস শিখিয়েছেন যাতে এই ঝামেলাটা হয়েছে সেখান থেকে বেরোনোর কোনো উপায় ওনার কাছে নেই। আমার ডিস্টিংক্টলি মনে হলো উনি ব্যাপারটাকে পুরো এড়িয়ে গেলেন। আমি খুব দুঃখ পেলাম, কারণ তখন আমার জীবনে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনা ঘটছে, যদিও আমি খুব সিভিয়ারলি এফেক্টেড হচ্ছে না, কিন্তু বিরক্তিকর ভাবে এই ঘটনাটা ঘটছে, ভীষণ ডিস্টার্বিং, মানে বেশ ডিস্টার্বিং। রাত্রিবেলা জানলায় কেউ খটখট করা, দরজায় খটখট করা, মানে হঠাৎ করে বেল মারা, মানে এটা অদ্ভুত ব্যাপার। অফিসের ফাইলগুলো পড়ে যাওয়া, আর হঠাৎ করে যেটা বললাম কেবিনের দরজাটা দুম করে খুলে যাচ্ছে। আমার মনে হলো উনার কোনো সলিউশন দেওয়া হচ্ছে, ওটা রাগই উনার কাছে। রাগ হওয়ার পর থেকে না আমি দেখলাম রবিবাবু আমাকে এড়িয়েই যাচ্ছে। এই টপিকটা আমি যখন ওনার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইতাম উনি এড়িয়ে যেতেন। ঠিক আছে, আমি না রবিবাবুর বাড়িতে যাওয়াটা কম করে দিলাম। কম করতে করতেই বিজয়ার সামনে যেতাম, এই করতে যেতাম, এই ধরা যাক প্রণাম করতে যেতাম, বিজয়া এই করতে যেতাম, উইশ দিতে যেতাম, তাছাড়া আমি রবিবাবুর বাড়িতে যেতাম না। আমি একদমই কম করে দিয়েছিলাম। 2019 সালের ফেব্রুয়ারি মাসে রবিবাবু গত হন, মারা যান। 2019 সালের মার্চ থেকে আমার জীবনে বিভীষিকা নেমে আসে। মানে 2014 থেকে 2019 অব্দি 5 বছর কন্টিনিউয়াসলি এই ব্যাপারগুলো ঘটেছে। মানে এই ছোটখাটো ব্যাপারগুলো যেন একটা বাচ্চা ছেলের প্র্যাঙ্কস, মানে না একটা বাচ্চা ছেলে দুষ্টুমি করছে, হ্যাঁ, এই ব্যাপারটা আমার সেরকম মনে হতো। ফাইল ফেলে দিচ্ছে, দরজা খুলে দিচ্ছে,
নক করে দিয়ে চলে যাচ্ছে, ঘুম থেকে ঘুমিয়ে আছি, নক করে দিয়ে ঘুম ভেঙে দিল। আপনি অন্য কোথাও স্পিরিচুয়াল হেল্পের জন্য যান? আমি অন্য কোথাও স্পিরিচুয়াল হেল্পের জন্য যাইনি। আমার কেন জানি না এই পুরো ব্যাপারটা, আমি আসলে আর একটা কথা বলে দিই, আমি এত কাজে বিজি থাকি না, মানে আমাকে এত ট্যুর করতে হতো বা কাজে এত ব্যস্ত থাকতাম, এই ব্যাপারটা নিয়ে আমাদের স্পিরিচুয়াল হেল্প মানে সবকিছুই রবিবাবুই ছিল। আর আমি না কোনোদিন এই প্যারানর্মাল ব্যাপারটা নিয়ে এত বেশি ঘাটাঘাটি করিনি। হ্যাঁ, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি একটু স্কেপটিক্যালি ছিলাম পুরো ব্যাপারটা, কিন্তু এই ব্যাপারটা ঘটার পর থেকে আমি বিরক্ত হতাম, কিন্তু হোয়াট ইজ টু বি ডান আমি জানতাম না, কারণ এই ব্যাপারে আমি কোনোদিন খুব একটা বেশি ঘাটাঘাটি করিনি। একটা প্রশ্ন করছি, আপনি ধরুন কখনো অফিস করে বাইরে গেলেন বা কোথাও গেলেন, এই সময় কি আপনার কখনো কিছু ফিল হয়েছে? না শুধু বাড়ি? না, এটা ঘটতো শুধু বাড়িতে এবং অফিসে 2019 পর্যন্ত। এটা খুব সিগনিফিকেন্ট। এখন তোমায় যেটা বলছি সেটা 2019 পর্যন্ত। 2019 পর্যন্ত এই ঘটনাটা শুধুমাত্র বাড়িতে ঘটতো এবং অফিসে ঘটতো, ঠিক আছে? কোনো ক্ষতি হয়নি, মানে বিরক্ত করছে, বিরক্ত করছে আর কি। হ্যাঁ, এরপর কি আমি বুঝতাম there is something happening, some entity is there। কি করতে হবে সেটা সলিউশন খোঁজার সময় আমার কাছে নেই, বিকজ আই ডোন্ট নো ওয়্যার টু গো। যার কাছে গেছিলাম সে লোকটা কিছু করলোই না, এরকম একটা ভাবনা আমার মধ্যে ছিল। তো 2019 সালে যখন রবিবাবু গত হলেন, আমি খুব দুঃখ পেলাম। কোথায় দুঃখ পেলাম? দেখো, একটা পর্যন্ত তো আমাদের খুব হেল্প করেছেন, যে কোনো জায়গায় সাজেশন দিয়েছেন। আমার উচিত ছিল ওনার সাথে সম্পর্কটা মেনটেন করা। একটা গ্লানি বোধ আমার মধ্যে কাজ করতো, খুব দুঃখ একটা কাজ করতো, ঠিক আছে? 2019 সালের ফেব্রুয়ারি মাসে গত হলেন রবিবাবু। মার্চ মাস থেকে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করি। স্বপ্নটা কেরম তোমায় বলছি। আমি একটা অন্ধকার ঘরে, আমি রবিবাবুর ঘরে বসে আছি। ঘরটা পুরো অন্ধকার, কোনো সারা শব্দ নিয়ে, অ্যাবসলিউটলি পিন ড্রপ সাইলেন্স। আমি ঠিক যেভাবে রবিবাবু বসে থাকতো সেভাবে বসে আছি। সাদা একটা গেঞ্জি পরেছি, সাদা একটা পায়জামা পরেছি, আর বলছি, কেউ কি মুক্তি চায়? কাউকে কি মুক্তি দেব? এসে মুক্তি পেয়ে যাও, নিয়ে যাও, মুক্তি পেয়ে আমি মুক্তি দেবার জন্য বসে আছি। এই কথা বলে যাচ্ছি বারবার। আপনি বলছেন রবিবাবুর জায়গায়? আমি বলছি এবং আমি শুনতে পাচ্ছি আস্তে আস্তে একটা ফিস ফিস শব্দ আমার চারিদিকে। এটা স্বপ্নের মধ্যে আমি শুনছি ফিস ফিস শব্দ। এই ফুসফিস শব্দটা আস্তে 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 বাড়ছে। প্রথমে একজনের ফিসফিস শব্দ, ওরা যে কি বলতে চাইছে আমি বুঝতে পারছি না, কিন্তু এই ফিসফিস শব্দটা বাড়ছে ক্রমে। বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে এলো যেন অসংখ্য লোক আমার সামনে ফিসফিস করছে, আর এই শব্দটা আস্তে আস্তে আমার কাছে এসে যেন আমায় গিলতে চাইছে, এরকম একটা অবস্থা। বুঝতে পেরেছ? আমার সে সময় কি হতো, আমার ঘাম দিয়ে আমার ঘুমটা ভেঙে যেত। মারাত্মক ব্যাপার এটা। তারপর কি হলো, এটা তো হলো স্বপ্নের ব্যাপার। তারপর আমি জেগে থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। জেগে মানে স্বপ্ন নয়? স্বপ্ন নয়, কেউ ফুপিয়ে কাঁদছে। এটা গভীর রাতে হতো, এগুলো আমি যখন শুতে যেতাম তখন হতো। স্পেসিফিক কোনো টাইম ছিল? স্পেসিফিকলি ওই ধরা যাক 1:30-2 নাগাদ। আচ্ছা, হয়তো ঘুমিয়ে গেছি, ঘুমটা ভেঙে গেছে। আমি শুনতে পাচ্ছি কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বা আমার কানের কাছে এসে ফিসফিস করছে। আচ্ছা আচ্ছা, 2-3 মাস শুনতে পাতো, প্লিজ হেল্প, আমাকে বাঁচান, প্লিজ হেল্প আস। আমাকে হিন্দিতে, ইংরেজিতে, বাংলাতে আমার কানের কাছে এসে ফিসফিস করছে। বুঝতে পেরেছ? আমি না, তারপর অফিসে কি শুরু হলো, অফিসে আমি দেখলাম আমার পেছনে কি একটা বসে আছে, আমার পেছনে নিঃশ্বাস ফেলছে। অফিসের কেবিনে বসে আছি, পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে। কেবিনে আপনি একাই থাকতেন? একাই আমি আছি কেবিনে, একাই থাকতাম, এটা আমার কেবিন। তো পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে, বা পেছনে কেউ বসে আছে, বা আমায় কেউ কিছু বলার চেষ্টা করছে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে স্বপ্নের, এই যে দুঃস্বপ্নের ব্যাপারটা, এটা প্রত্যেকদিন
প্রত্যেক রাতে অলমোস্ট দেখা শুরু করলাম। তারপর আমি ভয়ে আমার ঘুমটা বন্ধ হয়ে গেল। আই জাস্ট কমপ্লিটলি স্টপ স্লিপিং। আমি প্রায় বলতে পারো একদম ভোরের দিকে ঘুমোতাম, কিন্তু ভোরের দিকে শোবার সময় আমার মুক্তি ছিল না। আমি যখন ঘুমোতে যেতাম তখন আর মনে হতো আমার খাটের মধ্যে 10-15 জন লোক এসে বসে আছে, আমার চারিদিকে বসে আছে। আমার এরকম একটা ফিলিংস হতো যে আমি যেন শুয়ে আছি, আমি হয়তো শুয়ে আছি মনে করছি একা, কিন্তু আমার খাটের চারিদিকে অনেক লোক বসে আছে এবং তারা যেন কোনো কিছুর জন্য আমার কাছে এসছে, কিছু আমার কাছে চায়। বুঝতে পেরেছ? তারপর আমি কি করলাম, মানে ব্যাপারটা এমন একটা জায়গায় চলে গেল যে আমার স্বাস্থ্য ভাঙতে শুরু করলো আস্তে আস্তে। আমি কি করলাম, দেন আই ওয়েন্ট টু এ সাইকিয়াট্রিস্ট। আমি ভাবলাম সাইকিয়াট্রিস্ট কি জিজ্ঞেস করতে আমার কোনো মেন্টাল কোনো মানে কোনো মেন্টাল আমার কোনো সমস্যা কিনা। সাইকিয়াট্রিস্ট কিন্তু তাই বললো, বলে আপনি খুব স্ট্রেসড আছেন, হয়তো রবিবাবুর মৃত্যু আপনাকে খুব বেশি দুঃখ দিয়েছে, সেই জন্য হয়তো ফ্রম দ্য স্ট্রেস আপনি এই জিনিসগুলো শুনছেন। এবং যেহেতু আমি বললাম যে আমার কিন্তু কোয়ার্টারে কিছু হয় না, কোয়ার্টারে আই এম পারফেক্টলি ওকে, তো উনি বললেন তাহলে আপনি একটা কাজ করুন, আপনি ঘরে থাকবেন না, ফ্ল্যাটে থাকবেন না, ফ্ল্যাট ছেড়ে আপনি কোয়ার্টারে গিয়ে কিছুদিন থাকুন। মানে আপনি যখন ওয়াইফের সাথে থাকছেন তখন এগুলো হচ্ছে না? তখন কিছুই হচ্ছে না। ফ্ল্যাটে যখন একা থাকছেন বা অফিসে একা থাকছেন তখন ফ্ল্যাটে বা অফিসে এই ঘটনা সবচেয়ে বেশি ঘটছে ফ্ল্যাটে, নয়তো এর থেকে একটু কম ফ্রিকোয়েন্সিতে, একটু কম এতে অফিসে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার স্ত্রীর কোয়ার্টারে এই ঘটনাটা ঘটছে না। কেন ঘটছে না এটা তোমাকে আমি পরে বলছি। তো এরকম চলতে থাকলো যতক্ষণ আমি 2019 সালের শেষের দিকে আমি ফ্ল্যাটে ট্রান্সফার হয়ে আমি চলে গেলাম, আমার স্ত্রীর কাটে তল্পি তল্পা নিয়ে চলে গেলাম। এবং আমি কি করতাম, যেহেতু আমাদের ফ্ল্যাটে আমার রাজবাড়ির ফ্ল্যাটে আসতেই হবে, আমি কি করতাম, কোনো রবিবার চলে এলাম সকালবেলা, এসে ঘরটা কোনো কাজের লোককে দিয়ে ঘরটা মুছিয়ে আবার দুপুরবেলা ফ্ল্যাটটা করে বন্ধ করে তালা বন্ধ করে আবার কোয়ার্টারে চলে যেতাম। 2019 গেল, 2020 কোভিড চলে এলো। 2020 যখন কোভিড এলো তখন আই এম অ্যাবসলিউটলি দেয়ার ইন মাই ওয়াইফস কোয়ার্টার। আমাকে অফিসে যেতে হবে না, ওয়ার্ক ফ্রম হোম। আমার জীবনটা একদম নর্মাল হয়ে গেল। 2020 গেল, 2021 পর যখন মোটামুটি অফিসে যেতে শুরু করলাম তখন দেখলাম যে অফিসে এই ঘটনাগুলো আর ঘটছে না। ফর সাম পিকুলিয়ার রিজন অফিসে এই ঘটনাটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমি তারপরে কি হলো, 2021-22 2023 পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত আই ওয়াজ লিডিং এ নর্মাল লাইফ। 2023 জানুয়ারি মাসে আমি হঠাৎ করে মনে হলো চল একবার ফ্ল্যাটে গিয়ে থাকি, দেখি তো কি হয়। সব তো হওয়া বন্ধই হয়ে গেছে, চলো ফ্ল্যাটে গিয়ে থাকি, একবার ফ্ল্যাটে গিয়ে দেখি কি হয়। তো আমি ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটটা একদিন ঘর মোছালাম, সমস্ত কিছু কাজের লোককে ডেকে মুছিয়ে টুচিয়ে ঘরটা ঠিক করে এবং এক রাত ফ্ল্যাটে কাটিয়ে দেখি। তো রাত্রির বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, রাত্রিবেলা বিছানায় শুয়েছি, গভীর রাত। হঠাৎ আমার মনে হলো যে আমার খাটের ডান পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে আর তার নিঃশ্বাস আমার গায়ে এসে পড়ছে। আমাকে কেউ যেন বলছে তুই ডান দিকে কিন্তু মুখটা ঘোরাস না, ডান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে যে খুব সাংঘাতিক। আমার মনটা জানি কেমন ভাবে বলছে, আমি খুব ভয় পেলাম, সাংঘাতিক একটা ভয় আমার মানে পুরো মানে চেতনাকে আচ্ছন্ন করলো। আচ্ছা, তারপর আবার ভেতর থেকে কি একটা বললো একবার ঘুরে দেখ না, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। আমি মাথাটা ঘুরিয়ে দেখলাম, দেখলাম একটা নারীর অবয়ব। হ্যাঁ, মানে খোলা চুলে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমি তার মুখ দেখতে পাচ্ছি না কিন্তু তার আউটলাইনটা দেখতে পাচ্ছি। সে খোলা চুলে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কনস্ট্যান্টলি।
আই ওয়াজ অ্যাবসলিউটলি ফ্রোজেন দেয়ার। আমার মনে হলো আর পুরো শরীরটা যেন কেউ বরফ দিয়ে জমিয়ে দিল আর কি। আমি এত ভয় পেলাম, আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না তখন। আমি যে কিছু বলবো সেটারও বলার মতো উপায় ছিল না। আমি অ্যাবসলিউটলি ফ্রোজেন, এত ভয় পেয়ে গেছি। আর মাঝে মধ্যে না আমার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। আর ওই ছায়ামূর্তিটা আস্তে 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 আমার কাছে এগিয়ে আসছে। তখন ভেতর থেকে somebody said, এই তুই তো আদ্যা স্তোত্র জানিস, তুই আদ্যা স্তোত্র জপ কর। আমি কিন্তু আদ্যা স্তোত্র জানি না তখন। মানে আদ্যা স্তোত্র যেটা হয় সেটা আমি একবার দুবার দেখেছি, কিন্তু আমি জানি না। মানে আমি কোনোদিন একবার দুবার পড়েছি, কিন্তু আমি আদ্যা স্তোত্র জপ করবো কি করে? আমি তো মন্ত্রটাই জানি, পড়েছি একবার, কিন্তু আমার তো কণ্ঠস্থ নয়। আমার মধ্যে দিয়ে কে যেন আদ্যা স্তোত্র বলতে শুরু করলো। আমি উঠে বসে আদ্যা স্তোত্র করা শুরু করলাম। এই শ্রীনুবৎস প্রবক্ষ্যামি আদ্যা স্তোত্রং মাফনম জোপাড়ে সারন্বা সাবে বিষ্ণু বল্লভ, এই যেটা আমি যত আদ্যা স্তোত্র বলতে শুরু করলাম, আমি দেখছি ছায়ামূর্তিটা আস্তে 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 পেছনে উঠছে। আদ্যা স্তোত্রে একটা জায়গা আছে, মৃতবাৎসা জীববাৎসা এন্মাসং শ্রবণং জ্যোতি। ওই লাইনটা আমি যখন বললাম, দরজা খুলে ওই 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 মূর্তিটা দরজাটা খুব জেনে খুলে বেরিয়ে চলে গেল, একদম মানে যেন পালিয়ে বাঁচলো একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা। আমার দুটো খটকা লাগলো। কি কি? এত স্পষ্ট সংস্কৃত উচ্চারণে আদ্যা স্তোত্র আমি বললাম কি করে? আমি তো মন্ত্রটাই জানি না। আর যে আমার মধ্যে থেকে বললো, দ্যাট ওয়াজ নট মাই ভয়েস, ওটা আমার গলা নয়। যে বলল সেটা আমি নই। আমি এইভাবে কোনোদিন কোনো মন্ত্রোচ্চারণ করতেই পারি না। মানে শুদ্ধ সংস্কৃততে, এত শুদ্ধ সংস্কৃততে এরকম আন্তঃস্থ পুরো মানে একদম পরপর বলে যাচ্ছি। আমি তো মন্ত্রটা একবার দেখেছি বটে, সেটাও কোনোভাবে মন্ত্রটা উচ্চারণ করেছিলাম। মানে এত এত ডিফিকাল্ট ওয়ার্ডিংস ছিল ওখানে। সেই মন্ত্র আমি এত ইজিলি এত স্পষ্ট উচ্চারণ করে বলছি। আই ওয়াজ অ্যাবসলিউটলি স্টান। তো যাই হোক, এই ঘটনা ঘটার পর না আমি আই লস্ট মাই সেন্সেস। তো যখন বেরিয়ে চলে যায় দরজাটা খুলে, আমি বলতে গেলে আমি অজ্ঞানের মতোই হয়ে যাই। তারপর ভোরবেলা শুনছি মানে কে যেন অনেকবার বেল বাজাচ্ছে দরজাতে। আমি দরজা যখন ঘুমতে, আমার সেই বেলের শব্দে দেখি সকাল হয়ে গেছে, কে যেন একটার পর একটা বেল বাজিয়ে যাচ্ছে। আমি দরজা খুলে দেখি আমার বাড়ির কাজের মেয়ে বসে আছে, দাঁড়িয়েছে, আর পাশের ঘরে দিদি দাঁড়িয়ে আছে। বলছে, আমরা তো ভাবছিলাম দরজা ভেঙে ঢুকবো, আধ ঘন্টা বেল মারছি, আপনি দরজা খুলছেন না। বললাম, না আমি খুব ঘুমিয়ে পড়েছিলাম, আমার খুব কাজ খুব স্ট্রেস গেছে, আমি সেই জন্য হয়তো শুনতে পাইনি বলে আমি ব্যাপারটাকে এড়িয়ে গেলাম। কিন্তু আমি ঠিক করলাম আমি ফ্ল্যাটে আর থাকতে পারবো না। এই ফ্ল্যাটে আসার পক্ষে মানে এই ফ্ল্যাটে এলেই কিছু না কিছু ঘটনা ঘটছে। আমি তখন কি করলাম, এই যে তুমি আমাকে বললে না যে আমি অন্য কোনো যদি ওয়েতে এটা সলভ করতে পারি, আমার এক বন্ধুর বন্ধু বাগবাজারে কেপি অ্যাস্ট্রোলজি বলে একটা আছে, মানে একটা ইনস্টিটিউট আছে যারা অ্যাস্ট্রোলজি শেখায়। হ্যাঁ, আমার এক বন্ধুর বন্ধু ওখানে অ্যাস্ট্রোলজি শিখতো। সে একজন সাধকের সঙ্গে তার খুব পরিচিত, মানে সে পরিচয় ছিল ব্যারাকপুরে। তো আমাকে আমার বন্ধু বললো, তোকে একজন ওই ভদ্রলোকের কাছে নিয়ে যাবো, তুই পুরো ব্যাপারটা ওনাকে বলিস, হ্যাঁ দেখা যাক কি হয়। আমি তখন বললাম ঠিক আছে যাবো, একবার সময় করে যাব। তখন আমার অফিসের খুব চাপ, আমি ঠিক করলাম ঠিক আছে এটা সলভ করে তবেই বাড়িতে আমি ঢুকবো। এইভাবে বেশ কয়েক মাস কেটে গেছে। ওটা ছিল জানুয়ারি, এবার 2023 ডিসেম্বর বলছি না, নভেম্বর মাসে আমাদের কখনো কখনো কলকাতার বাইরে যেতে হয় কাজের জন্য। তো আমি বোকারোতে গেছিলাম কাজের জন্য, বোকারো ফর অফিস ওয়ার্ক, আই ওয়েন্ট টু বোকারো। তো বোকারোতে গেছি, বোকারোতে গিয়ে আমি একটা হোটেলে ভালো একটা হোটেল খুঁজে ভাবলাম এখানেই আমি আজকে একটা রাত্রি থাকতে হবে, এখানেই থাকবো বলে আমি হোটেলটায় উঠেছি আর কি।
তো সন্ধ্যাবেলা অফিসের কাজ টাজ সেরে ডিনার টিনার করে আমি শুয়েছি, মানে শোবার আগে আমি ভাবলাম বাবা আমার কেমন যেটা একটা ইরি ফিলিং হলো ঘরটার মধ্যে, মানে একটা ভয় পেলাম, মানে মনে হলো আমার একটা ইরি ফিলিং হয় না একটা ঘরের মধ্যে পুরো একদম পুরো নিস্তব্ধ চারিদিকে, আমার সেরকম একটা অদ্ভুত একটা ফিলিং হলো। আমি ভাবলাম একটা কাজ করি, আমি যে মন্ত্রটা শিখেছিলাম না এর থেকে রবিবাবুর কাছ থেকে, মন্ত্রটা উচ্চারণ করি তাহলে হয়তো কোনো পিশাচ থাকলে মুক্তি। ওটা হঠাৎই মনে হলো, আমি না ক্রিয়াটা করে ফেললাম, করে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ তখন কটা বাজে আমি জানি না, আমার মনে হলো আমার গলার মধ্যে অসহ্য কে যেন হাত ধরে আমার গলাটা চেপে ধরে আছে, আর পায়ে মানে কে যেন একটা পায়ের মধ্যে কিছু একটা ফুটিয়ে দিয়েছে। আমি একদম চারিদিকে অন্ধকার, কোনো সারা শব্দ নেই। হঠাৎ দেখলাম আমার মুখের উপর একটা বিরাট বড় মুখ, মুখটার সেই মুখটা মানে একজন মহিলার মুখ, তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, চামড়াগুলো কুচকোনো, আর সে আমার গলাটা টিপে ধরেছে, তার এক হাত দিয়ে আমার গলা টিপে ধরেছে, তার গলা হাতের লম্বা লম্বা নখগুলো আমার গলার মধ্যে এসে ঢুকছে, মানে আমি খুব কষ্ট মানে পাচ্ছি, নখটা ঢুকছে যে কষ্ট পাচ্ছে। আর একটা হাত দিয়ে আমার পাটা টিপে ধরেছে, এবং পাটা ধরেছে এবং পায়ের হাতের নখগুলো আমার পায়ের মধ্যে গিয়েও ঢুকছে আর কি, মানে আমার মনে হচ্ছে মাই ফিট ইজ ব্লিডিং, এরকম মনে হচ্ছে, মানে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। আস্তে আস্তে আমি দেখছি ওই যে যে হাতটা আমার গলার মধ্যে ঢুকেছে সেটা আমাকে চোখ করে ফেলছে, মানে একদম আমাকে মানে গলা টিপেই মেরে ফেলছে আর মানে দম বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা অদ্ভুত একটা ওই পশুর একটা শব্দ হয় না, একটা কুকুর যখন রেগে যায় তখন একটা অদ্ভুত শব্দ করে, গোঙায়, সেটা গোঙানির শব্দ হচ্ছিল। বুঝতে পেরেছো? সেই শব্দটা ওর সাথে আছে। আমি তখন আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি আমার মুখের যে সেন্সেস গুলো আছে, আমার মুখে যে সেন্স আছে সেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আর কি, মানে যে মুখটা প্যারালাইজ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, ঝিমিয়ে পড়ছি আর কি। আমার মনে হচ্ছে নাও আইল বি ডেড, আমার মনে হচ্ছে এবার আমি চললাম। আচ্ছা, তখন হঠাৎ করে যেন কোনো ভেতর থেকে কি একটা বললো, তুই জপ কর, তুই গুরু মন্ত্র জপ কর, তুই জপ কর গুরু মন্ত্র, শুরু কর জপ করা, তোকে জপ করতেই হবে বলে আমি গুরুমন্ত্র জপ করা শুরু করলাম। আমি বুঝতে পারছি না এই গুরুমন্ত্র জপ করতেই করা শুরু করলাম, দেখলাম আমার গলার উপরে যে হাতের বাঁধনটা ছিল সেটা আস্তে আস্তে আলগা হচ্ছে। আলগা যত হওয়া শুরু করলো, কে যেন আমাকে গুরুমন্ত্র জপটা আরো বেশি করে করছে, কে যেন আমাকে বসিয়ে দিল, খাটের উপরে বসিয়ে দিল। তো আমি একদম সোজা হয়ে খাটের উপরে বসলাম, তারপরে হাতটা বাড়িয়ে ওই যে এন্টিটিটা ছিল চুলটা ধরলাম, চুলটা ধরে আছাড় মারলাম দরজার উপরে। এই পুরো শক্তি দিয়ে, কোথা থেকে যে আমার এই শক্তিটা এলো আমি জানি না, বাট অদ্ভুত ভাবে আমি আছাড় মারলাম, আর ওটা মারাত্মক একটা চিৎকার করে দরজাটা ভেঙে গেল, মারাত্মক একটা চিৎকার করে বাইরে বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওকে। আমি স্তব্ধ হয়ে গেলাম, আই ওয়াজ স্টান্ড, আমি একদম চুপ করে বসে গেলাম। আমি তখন শুনতে পাচ্ছি যে নিচের অন্যান্য ফ্লোর থেকে লোকেরা উপরে উঠে আসছে, তারপর আমার কিছু মনে নেই, আই লস্ট মাই সেন্সেস। আমি যখন ঘুম ভাঙলো, আমার যখন সেন্স এলো, আমি দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, আমার গলায় ব্যান্ডেজ করা, আমার পায়ে ব্যান্ডেজ করা। ডাক্তার বললো আপনার একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়েছে মনে হয়েছে, আপনি শকে অজ্ঞান হয়ে গেছিলেন। তারপরে পুলিশ এলো, পুলিশ আমার কাছ থেকে জানতে চাইলো সেদিনকে কি ঘটেছে। আমি কিন্তু আমার এই পুরো ঘটনা ওকে বললাম না, আমি অন্য ঘটনা বললাম। আমার ঘরে দুটো চোর ঢুকেছিল, আমি যে জেগে উঠলাম, আমার গলার কাছে ছুরি ধরেছিল, তারপরে হঠাৎ করে কি যেন দরজাটা ভেঙে ভেতরে ঢুকে গেল। আমি ওই চিৎকার, এই পুরো ব্যাপারে আমি শক থেকে অজ্ঞান হয়ে গেছিলাম। যাই হোক, কোনোভাবে পুলিশ কনভিন্স হলো। তো নাথিং এলস, তার কিছু আর কোন রকম প্রমাণ, কোন রকম প্রুফ পুলিশ পায়নি।
কারণ তারপরে আপনি আমি অন্য কিছু বললে আপনাকে মেন্টালি চ্যালেঞ্জ ভাবতে পারেন। চ্যালেঞ্জ করতো, অন্য কিছু ভাবতো, আমি ব্যাপারটা পুরো এড়িয়ে গেলাম। ওকে ওকে ওকে। তারপরে আমি কলকাতায় ফিরে এলাম। কলকাতায় ফিরে এসে ওই সাধকের কাছে গেলাম। আচ্ছা। সাধকের কাছে এখন গেলাম, সাধককে আমি পুরো ব্যাপারটা বললাম। উনি বললেন, আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমি যখন ওকে ছুঁড়ে মেরেছিলাম না, সে এন্টিটিটাকে ছুঁড়ে মেরেছিলাম, তখন আমি বলেছিলাম ওকে, এই তোকে মুক্তি দিলাম, আমি তোকে কিন্তু মুক্তি দিয়ে দিলাম। আমি এই কথাটা ওকে বলে আছাড় মেরেছিলাম। হ্যাঁ, গন্ধ তাড়াবার জন্য যে মন্ত্রোচ্চারণ করতেন সেটাও কি করেছিলেন? সেটা তখন করিনি, সেটা চুলের মুঠিতে ওকে আছাড় মেরে বলেছিলাম তোকে মুক্তি দিলাম, তুই আর আসবে না, এরকম একটা কথা বলেছিলাম। এটা আমি বলিনি কিন্তু। হ্যাঁ, আমার তখন আমার মধ্যে থেকে কে একটা বলেছিল, কে বলেছিল আই ডোন্ট নো। মানে যেরকম আদ্যাস্তোত্র যখন আপনি পাঠ করছিলেন শুদ্ধ সংস্কৃততে, সেই সময় যেরকম ফিলিং হয়েছিল, আচ্ছা সেই যে ফিলিংস হয়েছিল সেই সেম ফিলিং। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? আমার গায়ে যে শক্তি এসেছিল, কোথা থেকে এসেছিল আমি না, সেম ফিলিং। আমার আমি যে জব করেছি আমার গুরু মন্ত্র, কে জব করেছিল আমি জানি না ভাই, সত্যি কথা বলছি। আমি যে উঠে বসতাম খাটে, আমি উঠে বসতাম না, কেউ আমাকে বসিয়ে দিল সেটা আমি জানি না। তো আমি যখন সাধকের কাছে ছিলাম, সাধক সব কথা শুনলেন। উনি বললেন, দেখুন, প্রথমত আপনার মন্ত্রটা ইউজ করা উচিত হয়নি। কোন মন্ত্র? যে মন্ত্র দিয়ে আপনি গন্ধ তাড়াতেন, সেই মন্ত্রটা আপনি ঠিকভাবে করতে পারেননি, ব্যবহার করতে পারেননি, 1 নম্বর। 2 নম্বর, যিনি আপনাকে শিখিয়েছিলেন তিনিও আপনাকে ঠিক মতো শেখাতে পারেননি, এবং হয়তো ঠিক মতো শেখাতে পারেননি বলেই সেই হয়তো কোন রকম এর থেকে, গিল্টি ফিলিং থেকে উনি আপনাকে হয়তো রক্ষা করেছেন। আর দ্বিতীয়ত একটা কথা বললেন যে এই যে এন্টিটিস গুলো আসতো, এরা কিন্তু আপনাকে ভয় পাওয়ার জন্য আসতো না, এরা আপনার কাছে মুক্তি পাওয়ার জন্য আসতো। আচ্ছা আচ্ছা। এরা চাইতো মুক্তি পেতে। ওরা ভাবতো আপনি মুক্তি দিতে পারেন, ওদের গতি করে দিতে পারেন, সেই জন্য ওরা আসতো। হয়তো এই যে পিশাচি নিয়ে এসেছিল, সেও হয়তো মুক্তি পেতে চেয়েছিল, বা কিন্তু ওর অ্যাপ্রোচটা হয়তো ভুল ছিল, কিন্তু ও হয়তো চেয়েছিল মুক্তি পেতে এই জগৎ থেকে, মানে যে জগতে আছে সেখান থেকে মুক্তি পেতে চেয়েছিল। আমি তখন বললাম, আচ্ছা তা সব ঠিকই আছে, কিন্তু আপনি বলুন, আমার স্ত্রীর বাড়িতে আমি যখন কোয়ার্টারে থাকতাম তখন তো কোনো কিছু ঘটতো না, সেটা কারণটা কি? তখন আমাকে বললো, আপনার স্ত্রীর বাড়িতে কোনো যোগ্য হতো? হ্যাঁ, আমার স্ত্রী ভারত সেবাশ্রমের সঙ্গে দীক্ষিত, ওনারা ওই সাধুরা এসে কখনো কখনো যজ্ঞ করতেন, সেই জন্য ওই কোয়ার্টারে কোনোদিন কিছু ঘটেনি। আর আপনি বলতে চাইছেন যে রবিবাবু আপনার মধ্যে এসে আপনাকে প্রোটেক্ট করেছেন? আমার মনে হয় রবিবাবু আমার মধ্যে এসে আমাকে প্রোটেক্ট করেছেন। আচ্ছা, এটা একটা ব্যাপার। আরেকটা মনে হয় রবিবাবুর কোনো আনফিনিশ কাজ ছিল যেটা আমাকে দিনই করাতে চেয়েছিলেন। প্রত্যেক রাতে আমি যখন ঘরে বসে ওই কাজটা করতাম, মানে যে স্বপ্নটা দেখতাম, ওটাতে আমি হয়তো সত্যি সত্যি কোনো এন্টিটিস এর মুক্তি দেওয়ার কাজটা করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার মনে হয়েছে। আচ্ছা, এরপর কি হয়তো? এরপর যেটা বললাম সেটা হচ্ছে যে এই ঘটনার পর, আচ্ছা, উনি আমাকে একটা বীজ মন্ত্র দিলেন, পঞ্চমুখী হনুমানের, একটা বীজ মন্ত্র দিলেন। আচ্ছা। তারপর উনি আমাকে বললেন, আপনি আরো বেশি রিলিজিয়াস হয়ে যান। আমি তারপর থেকে আর সত্যি আদ্যাস্তোত্র জপ করতে শুরু করলাম, চণ্ডী পাঠ শুরু করলাম, হনুমান চালিসা পড়া শুরু করলাম, মঙ্গলবার দিন মা মঙ্গলচণ্ডীর পুজোও করতাম। এইভাবে করতে 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 দেখলাম আমার জীবনে অনেক সমস্যাই চলে গেছে, মানে এই ব্যাপারগুলো আর ঘটছে না। তারপর কি হলো, তারপর আমি ফ্ল্যাটে থাকা শুরু করলাম, ফ্ল্যাটে পুজো করতাম, জপ করা বাড়িয়ে দিলাম, প্রত্যেক দিন ওই হনুমানের বীজ মন্ত্রটা পড়তাম। তারপরে দেখলাম আমি ওকে, মানে কোনো কিছুই ঘটছে না আমার সাথে। কিন্তু
অফিসেও হচ্ছে না? অফিসে একদম বন্ধ হয়ে গেছে। আচ্ছা। কিন্তু মাঝে মধ্যে আমি যখন স্নান করতাম আমার দরজায় নক হতো, টক 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 করে নক করতো। তখন আমি ওদের বলতাম, দেখো আমি তোমার মুক্তি দেওয়ার কেউ নই, তুমি ভুল লোকের কাছে এসছো, আমি ভাই তোমায় মুক্তি দিতে পারবো না। আর আমাকে জ্বালাতন করতে এসো না, আমি কিন্তু খুব শক্তিশালী, আমার গুরু আমাকে রক্ষা করছে, তোমরা এখান থেকে যাও, আমি তোমার মুক্তি দিতে পারবো না। আর এই নকিংটা কিন্তু এখনো আমার সাথে ঘটে। এখনো মাঝে মধ্যে কেউ দরজায় নক করে বা গ্লাস যে উইন্ডোজ আছে সেখানে নক করে, আমি সবসময় যে বলি তা নয়, কিন্তু এই ঘটনাটা আজও আমার সাথে ঘটে। ওকে দাদা, আপনি বলছিলেন যে আপনার ছেলের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, ছেলের ঘটনাটা বলি। ছেলের ঘটনাটা এরকম যে আমার ছেলের সাথে আমার শ্বশুর মশাইয়ের সাংঘাতিক হৃদ্যতা ছিল। ভালো হৃদ্যতা মানে বলতে বলে মানে দুজনের মানে বোঝা হতো না কে বাচ্চা না, দুজনের সঙ্গে মানে একসঙ্গে খেলা করা, মানে অল দ্য প্র্যাঙ্কস আর কি, মানে বয়সের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার ছেলের জন্ম হয় 2013-তে। তখন আমার স্ত্রীর পোস্টিং ছিল খড়গপুরে, ঠিক আছে। তো 2014 আমার শ্বশুর মশাই থাকতেন লামডিং এ। লামডিং হচ্ছে আসামে। আচ্ছা আচ্ছা। তো উনি লামডিং থেকে খড়গপুরে চলে এসেছিলেন, ঠিক আছে। তো উনি খড়গপুরেই থাকতেন। তো বাচ্চাটা ছোটবেলা থেকে ওর দাদুকে দেখছে, ঠিক আছে। 2014, 15, 16 ওই যে ছোটবেলা থেকে ওর খেলা ওর দাদুর সাথেই, ঠিক আছে। 2017 ফেব্রুয়ারিতে মানে ওরা মানে বিভিন্ন সময় মানে দুজনের সাথে সবসময় খেলছে, একজনের সাথে কোনো দুষ্টুমি করছে। উনি ধরা যাক, সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক আমার ছেলে কোনো কেক খাচ্ছে, আমার শ্বশুর মশাই কেকটা নিয়ে চলে গেল, এটা আমি খাবো। আচ্ছা। ও তারপরে ও গিয়ে ওর সাথে একটা ঝামেলা শুরু হলো, ও আবার সেই কেকটা কেড়ে নিয়ে চলে এলো। এরকম ধরনের একটা অদ্ভুত সম্পর্ক ছিল। মানে একদম মানে ওদের মধ্যে বয়সের যে কোনো ডিফারেন্স আছে সেটা বোঝা যেত না। তারপর কি হলো, 2017 সালের ফেব্রুয়ারি মাসে উনি গত হন, 2017 ফেব্রুয়ারি। 2017, 18, 19, 20, 2021-এ আমার স্ত্রী ট্রান্সফার হয়ে যায় কলকাতায়, ঠিক আছে। আচ্ছা। তা আমার ছেলের সাথে একদিন দুপুর বেলা, এক রবিবার দুপুরে কথা বলছিলাম। মানে আমার ছেলে কিন্তু আমার সঙ্গে কথা বললে সবসময় গেমস নিয়ে কথা বলতো, বা ইউটিউবে হয়তো দেখেছে কোনো স্পিকার তৈরি করতে হবে সে নিয়ে কোনো এইসব ধরনের কথাবার্তা বলতো, প্যারানর্মাল কোনো কথাবার্তা বলতো না। বাচ্চা ছেলে যেরকম বলে। সেদিন কেউ আমি হঠাৎ বললো, বাবা জানো দাদু না মারা যাবার পরও আমার সঙ্গে দেখা করতো। দেখা করতো মানে বলে, দাদু আমি যখন খেলতাম আমাকে পেছন থেকে ডাকতো, খেলবি আয় বলে, আয় খেলবি আয়, বা ঘাড়ের কাছে চুলকে দিত। বা আমি যখন টিভি দেখতাম আমার পেছনে আমাকে পেছন থেকে আস্তে আস্তে নক করতো, আমি তোর পাশে বসে আছি দেখ। কখনো কখনো বাইরে থেকে ডাকতো, ও আমার ছেলের নাম গুট্টু, গুট্টু 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 বলে ডাকতো, বলে আমাকে না দাদুর গুট্টু গুট্টু বলে ডাকে বাইরে থেকে। তারপর মানে সবচেয়ে কৃপি হলো সেটা হচ্ছে এই, মানে রাত্রিবেলা যখন আমার ঘুম আসতো না, আমার দাদু আমার মাথায় হাতি দিয়ে ঘুম পাড়াতো। আমি বললাম, তুই তখন দাদুকে দেখতে পেলি? বলে হ্যাঁ, দাদুকে দেখতে পেতাম। আমি যখন হ্যাঁ মানে মশারিতে শোয়ার সময়ও দাদু মাথায় যে এ করতো, আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দিত মাথায় হাতি দিয়ে। আমি যখন মশারির সাইডে চলে যেতাম, মানে ঘুমোতে এরকম ভাবে আর কি, উনি আস্তে আস্তে আমার মাথায়, আর মশারি থেকে যাতে না পড়ে যাই, মানে মশারির সাইডে চলে এসছে। আমার স্ত্রী হয়তো একদিকে ঘুমোচ্ছে, ও মশারির সাইডে চলে যাচ্ছে, যাতে না পড়ে যায় মশারিটা উনি গুজিয়েও দিতেন।
সকালবেলায় তো আমার স্ত্রী এসে দেখছে যে মশারি একদম সাইডে পড়ে আছে আর কি, মশারিটা গোজা আছে মাটি, মানে খাটের নিচে, মানে খাটের থেকে পড়ে যায়নি, অ্যাক্সিডেন্টলি পড়ে যায়নি, মানে ঝুলছে আর কি মশারির মধ্যে। কে যেন মশারিটা গুজে দিয়েছে যাতে ও না পড়ে যায় খাট থেকে। মৃত্যুর পরও টেক কেয়ার করতেন? মূর্তি পড়েও আমার মানে মায়াটা ছাড়তে পারেননি? মায়াটা ছাড়তে পারেননি। তারপর সেটা কি হয়? তারপর খড়গপুরের থেকে যখন কলকাতায় চলে আসে, তারপর আর কোনো ঘটনা ঘটেনি। ওই খড়গপুরেই যা হওয়ার হয়েছিল, তারপর আর তো খড়গপুরে যায়নি। এই বাড়িতে, কলকাতার বাড়িতে সেই ঘটনা আর কখনো ঘটেনি। এটা মানে মানুষের জীবনে এমন অনেক কিছু হয় যার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন তো পাওয়াই যায় না। সত্যিকার লজিক্যাল এক্সপ্লেনেশন পাওয়া যায় না। দাদা, আপনার যে ঘটনাটা আপনি বললেন, মানে আপনার গন্ধের যে ব্যাপারটা, মানে প্রেত মুক্তির যে ব্যাপারটা, আপনার সাথে পার্সোনালি যখন আমি কথাবার্তা বলেছি সেক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে হয়তো আপনি স্কেপটিক ছিলেন, এগুলো বিশ্বাস করতেন না। এই ঘটনাগুলোর পর হয়তো এখন বিশ্বাস করেন, বা আপনার ছেলের ঘটনাটার পর আপনি বিশ্বাস করেন, কারণ দুটো আপনার খুবই কাছের। কিন্তু হয়তো এই প্যারানর্মাল জিনিসপত্র বলুন বা অতি প্রাকৃতিক জিনিসপত্র বলুন, সেটা আপনি এইগুলোর সাথে কোনো না কোনো ভাবে একটা রিলেটেড। আর আমি যতটা বুঝতে পারছি, আমি ভুল হতে পারি, এর আগেও লাইফে আপনি বাড়তিনে কিরকম টাইপের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিন্তু বিশ্বাস করেননি। একদম। তারপরে যখন এতটা বাড়াবাড়ি হয় তখন আপনি হয়তো বিশ্বাস করা শুরু করেন। আমি সেই প্রথমের দিকের ব্যাপারটা জানতে চাই যে কি হয়েছিল। আমার না, আমি যখন, তুমি একদম ঠিক কথা বলেছো গোস্তাম, আমি যখন আমার জীবনের যত প্যারানর্মাল অভিজ্ঞতা হয়েছে সেগুলো যখন আমি একবার ঠান্ডা মাথায় মানে ভাবি আর কি, আমার যেন মনে হয় আই এম ডেস্টিনড টু সি অল দিস থিংস। আমার নিয়তি যেন আমাকে এই জিনিসগুলো দেখিয়েছে। আমি একটা সময় স্কেপটিক ছিলাম, সেখান থেকে নিয়তি দেখি যে দেখ, there is another world existing, অন্য একটা জগৎ আছে, তোকে দেখাচ্ছি, তুই দেখ। ব্যাপারটা সেরকম ঘটেছে। আমি এই যে বিভীষিকার মধ্যে দিয়ে গেছি, এটা আমার নিয়তি। এটাও হয়তো আমাকে বলেছে দেখ, এই জগৎটার সম্বন্ধে তো জানা দরকার। কোনো না কোনো ভাবে আমার জীবনের সঙ্গে এই ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমি এতকাল ইগনোর করে গেছি। কিন্তু ইগনোর করতে চাইলেও আমাকে ইগনোর করতে দেওয়া হয়নি। কোনো না কোনো ভাবে আমার জীবনে কোনো না কোনো ঘটনা ঘটেছে। যেমন ধরো, আমার আমি খুব ছোট যখন ছিলাম, আমি 19 ছোট বলবো না, ইট ইজ এই ঘটনাটা স্প্যান অফ নিয়ার 10 ইয়ার্স, একটা আজ থেকে 40 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, ঠিক আছে? সেই ঘটনা দিয়ে শুরু। আমি কিন্তু সেই ঘটনাটার পর থেকে তখন আমি মানে এখন মেলাতে গেলে, এখন যখন আমি হিসেব কষি সব আমার জীবনে যত ঘটনা ঘটেছে, যখন আমি আই স্টার্ট থিঙ্কিং, আমার মনে হয় এই সমস্ত কিছু আমার জীবনে ঘটেছে কিছু দেখানোর জন্য আমাকে। আমি প্রথম ঘটনাটায় আসি। আচ্ছা আচ্ছা। আমি যে পাড়ায় থাকতাম, বললাম হাজরায় থাকতাম, হাজরায় আমার বাড়ির উল্টো দিকে একটা গলি ছিল, ঠিক আছে? সেই গলিতে আমার এক বন্ধু থাকতো, ওর নাম ছিল গণ। আর আমার পাড়াতেও তো এক দাদা ছিল, ওর নাম ছিল বাবলুদা। আচ্ছা। বাবলুদার মা আর গণর মার মধ্যে অসম্ভব সখ্যতা ছিল। মানে সই বলে আমরা একটা কথা বলি না, যে দুজনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু দুজন যেন একজন বোনের মতো, মানে একদম বোনের সম্পর্ক আর কি। মানে একজন একজনকে চোখে হারায়, এরকম একটা ব্যাপার আর কি। একসাথে বাজার করতে যাচ্ছে, একসাথে দুর্গাপুজোর ঠাকুর দেখতে যাচ্ছে, একসাথে আনন্দ করছে, একসাথে পিকনিক যাচ্ছে, মানে পুরো ব্যাপারটা মানে সবসময় দুজনে একসাথে। এরকম আমাদের পাড়া, এটা আমরা সবার চোখে লাগতো আর কি ওদের বন্ধুত্বটা। হ্যাঁ, মানে এত বন্ধুত্ব, মানে ওকে বলতে দেখো কি সুন্দর বন্ধুত্ব, এদের মধ্যে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই, বাট লুক এট দেয়ার ফ্রেন্ডশিপ, এই ব্যাপারটা ছিল। আচ্ছা আচ্ছা। এই যে বন্ধুত্বটা আমি তোমাকে বলছি, আমি ছোটবেলা থেকে দেখছি। 1983-তে আমি পড়াশোনার জন্য বাইরে চলে যাই, উচ্চশিক্ষার্থে বাইরে চলে যাই, ঠিক আছে? তারপরে মাঝে মধ্যে আমি কলকাতায় আসতাম। কলকাতায় যখন আসতাম, ওই বছরে 2 বার আসতাম, শীতকালে আসতাম আর গ্রীষ্মকালে আসতাম। আর তখন পাড়ায় আমি খুব একটা মিশতাম না। আমি তখন এলে আমার কলেজের বন্ধু আছে হরিশমুখে যে ওঠে, তার সঙ্গে দেখা করতে যেতাম, পাড়ায় মিশতাম খুব কম। 1987 হবে, 1987 বা 88, এটা আমার ঠিক মনে করছে না, ওই সময়কার ঘটনা। আমি কলকাতায় এসেছি
এবং কলকাতায় এসে আমি আমার বন্ধু বললাম হরিশ মুখার্জি রোডে থাকে, আমি হরিশ মুখার্জি রোডের মোড়ে একটা ফায়ার ব্রিগেড বলে আছে, সেটা আমরা কালীঘাট ফায়ার ব্রিগেড বলি, তার ঠিক ক্রস করলেই হরিশ মুখার্জি রোডের শুরু। তা আমি রাস্তাটা ধরে হাতের বাঁদিকে তখন একটা চিকেন পকোড়ার দোকান ছিল, সেই চিকেন পকোড়ার দোকানের পাশ দিয়ে যাচ্ছি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি পেছনে দুজন মহিলা বেশ বেশ উচ্চস্বরে কথা বলতে বলতে আসছে। আমি বেশ জোরে জোরে আসছে, আমি পেছনের দিকে ঘুরিয়েছি, দেখি গণর মা বাবলুদার মাকে প্রায় হির হির করে টানতে টানতে, গণর মা কিন্তু একটু চেহারা একটু বেশি মানে একটু ভারী চেহারা ছিল, জোর একটু বেশি ছিল, দুজন দুজনের হাত ধরেছে, গণর মা প্রায় হির হির করে টানতে টানতে, দুজনে হাসছে কিন্তু হাসতে হাসতে কথা বলতে বলতে হির হির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে আগে। ঠিক আছে, ওদের চলার ভঙ্গি, কথা বলার ভঙ্গি, আমি বললাম বাবা কি ব্যাপার ঘটলো যে এইভাবে যাচ্ছে ওরা। হ্যাঁ, মানে দুজনে মানে প্রায় দৌড়চ্ছে বলা যায়, একজন একজনকে প্রায় টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। এখন কি ব্যাপার, বাড়ি থেকে বলতে হবে তো কি ব্যাপার, এত বড় এখানে আবার মানে দুজনে কি করতে হলো, এখানে আবার কি, দুজনে কোথায় চলেছে। তো আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি। কথায় কথায় খাবার টেবিলে মাকে বললাম, মা আজকে একটা ব্যাপার দেখলাম, আজকে দেখলাম গণর মা বাবলুর মাকে প্রায় হির হির করে টানতে টানতে নিয়ে যায়, দুজনে কি হাসি, কি ব্যাপার কি জানি না, দুজনে খুব হাসতে হাসতে যাচ্ছে, কোথায় একটা যাচ্ছে বুঝতে পারলাম না। আমার মা আমার দিকে তাকিয়ে থাকলো, তাকিয়ে থেকে বলে, তুই কাকে দেখেছিস? বললাম গণর মা আর বাবলুদার মাকে দেখলাম। গণর মা বাবলুদার মাকে দেখেছিস? বলে হ্যাঁ, আরে গণর মা তো একদম এই বাবলুদার মাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল, মানে দৌড়চ্ছে না ওরা, মানে আর দুজন দুজনের হাতটা এমন শক্ত করে ধরেছে, মানে মানে কেউ যেন কাউকে ছাড়তে চাইছে না, এরকম একটা ব্যাপার। তখন তুই ঠিক দেখেছিস? হ্যাঁ ঠিক দেখেছি। বলে দুজনের কেউ বেঁচে নেই। মানে? হ্যাঁ, দুজনের কেউ বেঁচে নেই। আমি বললাম মানে? বলে বাবলুদার মা 3 বছর আগে মারা গেছে, আর গণর মা এই 3-4 মাস আগে মারা গেছে। আমি অবাক করলাম, তুমি কি বলছো? বলে তুই ঠিক দেখেছিলাম? মানে একদম ঠিক দেখেছি। বলে দুজনের মধ্যে কেউ বেঁচে নেই। সাংঘাতিক ব্যাপার। আমার জীবনের সেটা প্রথম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। এই ব্যাপারটা না, এই ঘটনাটার রেশ আমার সঙ্গে বেশ কম আসছিল। মানে আমি এমন দুজনকে দেখলাম যারা জগতেই নেই। ভাবতেও কেমন একটা অবাক লাগে, ভাবতেও কেমন একটা অবাক লাগে। আর দুজনের সেই সখ্যতা, সেই বন্ধুত্ব আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, পুরো ব্যাপারটা সেই আগেকার মতো। আচ্ছা আচ্ছা। এইরকম আরো দুটো ঘটনা আছে যেটা ঠিক এইরকমই, মানে আমার বললাম না, আই এম ডেস্টিন টু সি দিস, আমার মনে হচ্ছে এটা আমার ডেস্টিনি, মানে আমাকে যেন ভগবান বলেছে এটা তোকে দেখতে হবে। ঠিক আছে, এবার দ্বিতীয় ঘটনাটায় আসি, তাহলে তুমি বুঝতে পারবে কেন আমি কথাটা বলছি। দ্বিতীয় ঘটনাটা আরো বেশি কথা তুমি বোঝাবে। হরিশ মুখার্জি রোডে আমার বন্ধুর কথা বললাম। হরিশ মুখার্জি রোডে এই কলেজ, আমার যে বন্ধুর কথা বলছি সে আমার কলেজের বন্ধু। আমরা যখন কলেজে ঢুকি, হি ওয়াজ মাই ফার্স্ট ফ্রেন্ড। ও আমার ফার্স্ট ফ্রেন্ড থেকে আমার সবচেয়ে নিকট বন্ধু হয়ে যায়, আজও হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তো ওর বাড়িতে আমার যাতায়াত ছিল, মানে ওর বন্ধু বলে না যেন আমি যেন ওর একজন ভাই আর কি। আমার ওর মা বাবা আমাকে এতখানি স্নেহ করতো আর কি। ওদের বাড়িতে থাকা, বাড়িতে দুপুরবেলা খাওয়া, একসাথে বেরোনো, এমনকি ওদের একটা বাড়িতে পুজো হতো, সেই পুজোতেও আমি যেতাম, মানে ব্যাপারটা এরকম ছিল আর কি। আই বিকেম অলমোস্ট দেয়ার ফ্যামিলি ফ্রেন্ড। হ্যাঁ, আমি তো তারপরেই বললাম যে আমি কলকাতার বাইরে চলে যাই। হ্যাঁ, তো মাঝে মধ্যে কলকাতার বাইরে পড়তে চলে যাই। হ্যাঁ, তো মাঝে মধ্যে দেখা হলে ওনার বাড়িতে যেতাম, ওনাকে প্রণাম করতাম, কথা হতো। উনি জিজ্ঞেস করতেন কেমন আছিস, কি করছিস, কি পড়ছিস। তো কলকাতা এলে ওনার সাথে দেখা তো আমি করবোই। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। তো নীল কলকাতার বাইরে, মানে আমার বন্ধুও কলকাতার বাইরে চলে যায়। ঠিক আছে, বন্ধুর নামটা করে ফেললাম এখানে। বন্ধুও কলকাতার বাইরে চলে যায়, ঠিক আছে, চাকরির সুবাদে। 2022 সালে আমার বন্ধুর মা খুব অসুস্থ হয়ে পড়ে আর কি। আচ্ছা আচ্ছা। তো তখন আমার বন্ধু কলকাতায় চলে আসে।
2022 সালের সেপ্টেম্বর মাসে আমার বন্ধুর মা দেহ রাখেন আর কি, মারা যান। এবার 2023 সাল, ঠিক আছে, 2023 মাসটা খুব সম্ভবত এপ্রিল। আমাদের ডানকুনিতে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে আমি রাত্রির বেলা ফিরছি আর কি, মানে কাজ ছেড়ে অনেক রাত হয়ে গেছে, 12:30 1টা বেজে গেছে। আমি বলেছিলাম রাজবাড়ির ফ্ল্যাটে আমি যখন রাজবাড়ির ফ্ল্যাটে থাকি তখন আমি একাই থাকি আর কি, আমার স্ত্রী কোয়ার্টারে থাকে। তো আমি ফিরছি, তো রাতটা এত বেশি হয়ে গেছে। আমার দিদি বিয়ে যাওয়ার পর হরিশ মুখার্জি রোডে থাকতো, আমার দিদি হরিশ মুখার্জি রোডে থাকে। তো আমি দিদিকে ফোন করেছিলাম, দেখ রাত হয়ে গেলে আমি তোর বাড়িতে আসবো, ঠিক আছে। এবার আমি একটা ব্যাপারে বলছি, আমাকে যে গাড়িটা ড্রপ করে দেয় সেই গাড়িটা মুক্তদল বলে একটা জায়গা আছে, হরিশ মুখার্জি সবাই জানে, মুক্তদলের মোড় বলে। গাড়িটা আমাকে মুক্তদলের মোড়ে নেমে বাদিক দিয়ে পদ্মপুকুরে চলে যায়। এইবার আমি হরিশ মুখার্জি রোডের ডান দিকের ফুটপাথ ধরে আমার দিদির বাড়ির দিকে যাচ্ছি। এবার আমি বন্ধুর বাড়িটা একটু বলি। আমার বন্ধুর বাড়িটা কোথায় ছিল? একটা 3তলা বাড়ি ছিল। 3তলা বাড়ির 1তলায় ওরা থাকতো, ওটার উল্টো দিকে আরেকটা বাড়ি ছিল, ঠিক আছে। এবার দুটো বাড়ির মাঝখানে একটা প্যাসেজ ছিল, আর অদ্ভুত ভাবে ওই প্যাসেজটাকে বন্ধ করার জন্য একটা গেট ছিল। তোমার বন্ধুর বাড়ি যেতে গেলে সেই গেটটা খুলে ঢুকে তারপরে 1তলার বাড়িতে ঢুকতে হতো। ব্যাপারটা ছিল এরকম। তো আমি ওই হরিশ মুখার্জি রোডের রাস্তা ফুটপাথ ধরে আসছি, আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি একটু পরেই আমি জানি ডান দিকে আমার বন্ধুর বাড়ির গেটটা আসবে। আমি দেখতে পেলাম আমার বন্ধুর মা সাদা কাপড় পরে হেঁটে আসছে। আচ্ছা আচ্ছা। সাদা কাপড় পরে হেঁটে এলো, এসে দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল। এবং আমি উনাকে আমি দেখেছি 3 হাতের মধ্যে, 3 বা 4 হাত, ম্যাক্সিমাম 4 ফিট হবে, 4 ফিটে। আচ্ছা তখন কিন্তু অনেক রাত ছিল, এটা মানে রাস্তা একদম নিস্তব্ধ ছিল, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। গাড়ি ঘোড়া চলছিল রাস্তায়, কিন্তু ফুটপাতে কেউ ছিল না, ফুটপাতে লোক শুয়ে থাকে না, কেউ ছিল না। ওকে ওকে। আমার 4 হাতের মধ্যে আমি দেখলাম উনাকে হেঁটে এসে গেটটা খুলে ঢুকে। আমি প্রথমে একদম ফ্রিজ হয়ে গেলাম, মানে দাঁড়িয়ে গেলাম ওখানে, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি। তারপরে আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখি তো গেটটার মধ্যে খুলে দেখি, আমি যখন গেটের কাছে পৌঁছলাম দেখলাম ভেতরে কেউ নেই, নোবডি ইজ দেয়ার। অত কম সময়ের মধ্যে কেউ বাড়ির মধ্যে ঢুকে যেতে পারে না, আর বাড়ির দরজা বন্ধ, দরজাটা কি নক করবে? এই যে ঘটনাটা তোমাকে বললাম না, এটা আমার বন্ধুকে বলেছি, আর আজকে কিউরিফাই জানলো, আর এর আগে কেউ জানতো না ঘটনা, কাউকে আমি ঘটনাটা বলিনি। এটা আমার মহিষের নিয়তি, উনি আমাকে দেখা দিয়ে গেছেন। আমার জীবনে যেন এই ঘটনাগুলো ঘটবে দেখার জন্যই এই ঘটনাটা ঘটেছে, আর কেউ দেখেনি, আমি দেখেছি। মৃত মানুষের সাথে একটা সংযোগ আছে আপনার? মৃত মানুষের সাথে আমার একটা ব্যাপার আছে, আই ডোন্ট নো বাট ইট হ্যাপেন্স। আপনার বয়স? আমার বয়স মোটামুটি 58। এত মানুষ আপনার কাছ থেকে মুক্তি চাইছে, আপনি যেটা ফিল করছেন, ঠিক আছে, আপনিও তো টোটাল প্রসেসটাও জানেন না, কোনো একটা ভাবে জেনে গেছেন। একদম, এই পুরোটাই তো নিয়তি। একদম একদম একেবারে। তৃতীয় ঘটনাটা কি? তৃতীয় ঘটনাটা আরো স্পেসিফিকলি তোমায় বলে দেবে যে আমি যেন এদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্যই জন্মেছি। হ্যাঁ, এই দ্বিতীয় ঘটনাটা অন্যরকম। আমাদের অফিস হচ্ছে নিউ আলিপুরে যেখানে আমাদের অফিসটা, সে অফিসটা সম্বন্ধে তোমায় একটু বলি। নিউ আলিপুরে আমাদের অফিস 4 তলার একটা বিল্ডিং আছে, তার 1 তলায় আমাদের অফিস। আমাদের অফিসে তোমায় ঢুকতে গেলে একটা গেট আছে, অফিসের সামনে ঠিক পাশে একটা ছোট প্যাসেজ আছে, প্যাসেজের মধ্যে গাড়ি ঢোকে আর কি। হ্যাঁ, মানে গাড়ি ঢুকে ওখানে রাখার জন্য জায়গা, মানে আমাদের গাড়িগুলো ঢুকে ওখানে পার্ক করে, এই প্যাসেজের মধ্যেই পার্ক করে। আর 1 তলায় আমরা গাড়িটা পার্ক করলাম, একটা গেট আছে, সেই গেট দিয়ে ঢুকে ভেতরে ঢুকেই হাতের বাঁদিকে ঢুকলে আমাদের অফিস। ব্যাপারটা এরকম, গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে। আমাদের গেটের বাঁদিকে ডান দিকে ফুটপাথ, বাঁদিকে এই ফুটপাথের মধ্যে 2016 পর্যন্ত সেই ফুটপাথ ছিল ফাঁকা, কেউ ছিল না, নোবডি ওয়াজ দেয়ার। 2016 সালে হঠাৎ দেখলাম একটা ভাতের হোটেল খুলে গেছে ওখানে। একটু বিরক্তই হলাম, মানে ফুটপাথটা ফাঁকা ছিল, ঠিক ছিল, মানে কিন্তু কিছু করার নেই। বললাম ঠিক আছে, ভাতের হোটেল খুলেছে তো খুলেছে। ওটাতে বেশ ভিড় হতো, ও ভালোই বিজনেস করছিল, এখনো ভালোই বিজনেস করে।
2016 সালে ওটা খোলার পর 2018 সালে আরেকটা চায়ের দোকান পাশে খুলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চায়ের দোকানটা প্রথমে ছিল চায়ের দোকান, তারপরে নানা রকম লেস টেস নানা রকম স্ন্যাক্স বিক্রি করতো। এমনকি তোমার কোভিড এর পর এই যে মাস্ক, সেই মাস্ক গুলো বিক্রি করতো। ঠিক আছে, ওকে ওকে। ওই দোকানটা যে ছেলেটা চালাতো, ওর ছেলে, একটা ছেলে, একটা আমি বলবো একটা লোক, ছেলে বলবো না, লোকই বলবো, 30 বছর বয়স, 30-32 বছর একটা একজন লোক, এবং তার স্ত্রী মিলে দোকানটা চালাতো। ঠিক আছে, আমাকে দেখলেই বলতো, স্যার আপনার কিছু লাগলে কিন্তু আমার এখান থেকে নেবেন। যদিও দোকানে কিছুই ছিল না নেওয়ার মতো, আমাকে দেখবেন, স্যার যদি কিছু থাকে নেবেন। আবার ঢুকছে, আমাকে বলছে, স্যার আমরা কিন্তু কেটারিং করি, আপনার যদি অফিসে কোনো কেটারিং এর দরকার পড়ে বলবেন। স্যার আমাদের দোকানে একটু চা খেয়ে যান, আমরা কিন্তু খুব ভালো চা বানাই। মাঝে মধ্যে আমার সঙ্গে এইভাবে কমিউনিকেট করতো। 2022 সালের জানুয়ারি মাস থেকে দেখলাম দোকানটা পুরো বন্ধ হয়ে গেছে। দোকানটা বন্ধ। আমি আর কাউকে জিজ্ঞেস করিনি সেভাবে কেন দোকানটা বন্ধ হয়েছে, কি হয়েছে। 2023-এর ডিসেম্বর মাসে, হ্যাঁ, আমি অফিস থেকে বেরোচ্ছি। তখন আমি কখনো অফিস থেকে 8:30-9টা নাগাদ বেরোই, 9টার সময় বেরোচ্ছি। আর আমাদের অফিস থেকে রাত্রিবেলা বেরোই না, আমাদের পাশের যে ফুটপাথটা, ওখানে কোনো লাইট নেই, একটু অন্ধকার থাকে, আলো অন্ধকার থাকে, মানে অন্ধকারই বলতে পারো। আমাকে হঠাৎ আমি একটা গলা শুনতে বললাম, স্যার চিনতে পাচ্ছেন? আমি বাদিকে তাকালাম, কে? দেখলাম ওই দোকানের লোকটা, চায়ের দোকানের লোকটা আমাকে বলছে। আমি বলি, হ্যাঁ চিনতে পারছি, তোমার কি হয়েছে, কি ব্যাপার, দোকান বন্ধ? বলে, স্যার আর বলবেন না, খুব দুর্গতি চলছে, খুব সমস্যায় আছি স্যার। আমি স্যার আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। বললাম, ঠিক আছে কথা হবে, হ্যাঁ এখন একটু কাজ আছে, আমি বেরোচ্ছি, পরে তোমার সঙ্গে কথা বলবো। ঠিক আছে বলে আমি বেরিয়ে গেলাম। আমার অফিসে কিছু চাপ ছিল, আই ওয়াজ ডিস্টার্বড, আমি ওর সঙ্গে বেশি কথা বাড়ালাম না। 4-5 দিন পর আবার রাত্রিবেলা ফিরছি। আমি বলছি, স্যার আবার দেখি ঠিক একই জায়গায় লোকটা দাঁড়িয়ে আছে। আমি বলছি, স্যার আমি খুব বিপদে পড়েছি স্যার, আপনি জানেন আমার না দোকানটা কেন বন্ধ হয়েছে জানেন? আমার গ্যাসের সিলিন্ডারটা না চুরি হয়ে গেল, তারপর স্যার আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। স্যার আমার একটা কাজ দেবেন স্যার, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। আমি ভাবলাম যে আমাদের অফিসে তখন একটা লোককে আমরা খুঁজে চাই, মানে চাপড়াছি টাইপের একজন লোককে আমরা চাইছি আর কি, যে চাটা দেবে, মানে ঘরটর মুছে দেবে, ঘরটর, ওরকম একটা লোকের দরকার তখন আমাদের পড়েছিল। আমরা তখন ভাবলাম, আমি তখন বললাম, ঠিক আছে তুমি আমার সঙ্গে পরে যোগাযোগ করো, একটা বোধহয় ওপেনিং আছে আমাদের অফিসে। হ্যাঁ, তারপরে আমি বলে আমি বেরিয়ে এলাম। তখন একটা খচখচ করলো, লোকটা এ চলে গ্যাস, মানে কি হলো লোকটার, এইভাবে কি কি এমন ঘটনা ঘটলো যে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম লোকটাকে দেখা যাক, লোকটাকে কাজ দিয়ে একটু দেখা যাক, লোকটা যদি সত্যি সত্যি কাজ করে। তো লোকটা কোথায় থাকে এই ব্যাপারটা জানার জন্য ওর দোকানের পাশের যে দোকানটা আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, বলো আপনার, আমি বললাম বলুন তো কোথায় থাকে, এখন কোন জায়গায় আছে, মানে কোথাও ঠিকানাটা করতে সঙ্গে যোগাযোগ করতে চাই। তখন পাশের দোকানের লোকটা বললো, কেন স্যার, কেন, কি ব্যাপারটা কি? আমি তখন বললাম যে না, আমার সঙ্গে এই তো কদিন আগে যোগাযোগ করলো, ওনাকে খুব, ওর অবস্থা নাকি খুব খারাপ, ওর একটা চাকরির খুব দরকার। তখন বললো, কে আপনার সাথে যোগাযোগ করেছে? আমি লোকটার কথা বললাম। বলে, স্যার ও তো 6 মাস হলো গলায় দড়ি দিয়ে মারা গেছে। কি বলছো? আমাকে সেই কদিনে দেখা হলো। বললাম, আমার চাকরি, আমার অবস্থা খুব, আমার গ্যাস, বলে আর সত্যি কথা বলেছে আপনাকে, ওর গ্যাসের সিলিন্ডার সত্যি সত্যি চুরি হয়ে যাওয়ার পর দোকানটা বন্ধ হয়ে যায়। তারপরে খুব আর্থিক দুর্গতির মধ্যে পড়েছিল, এই জন্য আত্মহত্যা করে। সেই জন্য আর পরের দিকে আর সামলাতে পারেনি স্যার, আত্মহত্যা করেছে। ওই জন্যই বলছিলাম, দেখো এটা হবার কথা নয়, আমার সাথে যেন এরকম ঘটনা বারবার ঘটেছে, ফিরে ফিরে আসছে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোডে নবাঙ্কুর বাবুর জীবনের ভয়ঙ্কর একটি ঘটনা আপনারা জানতে পারলেন। আজকের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। প্রত্যেকটা আইডির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাচ্ছেন। কিউরিওফাইড চ্যানেলে নতুন হলে আর এরকম হরর পডকাস্ট শুনতে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি। তাহলে চলুন, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও দুটো হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে
ক্লিক করুন